ওকে, রেকর্ড শুরু হয়েছে। আমি আবার একটু জাস্ট হচ্ছে শুরু থেকে যদি বলি, ভার প্লাস আইএনজি মডিফায়ার, এটাকে আমরা মডিফায়ার বলতেছি, আমরা হচ্ছে ভার্ব বলতেছি না। ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু আমরা স্টিল এটাকে ভার্ব বলতেছি না, আমরা বলতেছি মডিফায়ার। মডিফায়ার মানে কি যেন, যে জিনিস আরেকটা জিনিস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। ফর এক্সাম্পল, আর্জেন্টিনার জার্সিতে 3টে স্টার আছে, এটা ইনফরমেশন দিচ্ছে আর্জেন্টিনা 3টা বিশ্বকাপ দিচ্ছে। ওকে, এখন মডিফায়ারের ব্যাপারটা কেমন হয়, কোথায় হয়? অ্যাক্টিভ ভয়েস। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছিলাম ছোটবেলায়, আপনাদেরকে খেয়াল আছে হুদাই সিম্পল যখন হয়ে যেত আইএনজি যুক্ত হয়ে যেত। যেমন হচ্ছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা হয়ে গেছিল কি বিং পুয়ার হি ইজ অনেস্ট। খেয়াল আছে এই এক্সাম্পল গুলো ছোটবেলায়? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ছিল। অ্যাক্টিভ ভয়েসের না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা আপাতত বলতেছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যখন আপনাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে দিত, কম্পাউন্ড থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কমপ্লেক্স, এটা করছেন না তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে? জি ভাইয়া। আচ্ছা, এটা 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 কি পড়ছেন বাসায়? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি পড়া হয়েছে? ওটা একটু দেখা হয়েছিল। এটা একটু দেখলে হবে না, এটা পুরোটা দেখতে হবে। দেখবেন, এটা কিন্তু ভালো করে দেখবেন। জি হ্যাঁ, ভাই দেখবো। যেন আমি আপনাকে বলি, কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার, এটা আসলে কি করে দেখেন। এই ক্লাসটা একটু মাথার উপরে দিয়েও যেতে পারে, অথবা বুঝলে খুব মজা পাবেন। তো একটু সহজে বোঝার চেষ্টা করেন, না বুঝলে বারবার কোশ্চেন করেন, আমি বদার্ড হব না একদমই। ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস থাকলে করতে পারি। যেমন ধরেন, দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি এন্ড আইডেন্টিফাইড দ্য প্রবলেম। ফার্স্ট আইডেন্টিফাই করেন এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স অর কম্পাউন্ড? কম্পাউন্ড, রাইট? এন্ড কেমনে বুঝছি? এন্ড আছে দেখে। এন্ড আছে দেখে, এন্ড থাকলে কি কম্পাউন্ড? মানে দুইটা সেন্টেন্সকে জয়েন টাইপের করলে দুইটা সেন্টেন্স কে, চলেন আমরা এটা নিয়ে একটু জ্ঞান নিই, হ্যাঁ, মজা পাবেন আপনারা। সেন্টেন্স না, লাইক দুইটা ফ্রেজ ক্লজ, ক্লজ, ক্লজ। ক্লজ। আপনার মাত্র একটা জিনিস শিখলেন, এটা মাথায় রাখবেন, ক্লজ। আচ্ছা, ক্লজ এন্ড ফ্রেজ। ওকে, ক্লজ মানে কি, সাবজেক্ট আর ভার্ব। মানে বেসিক্যালি ভার্ব, ভার্ব থাকতে হবে। ওকে, আর সাবজেক্ট অটোমেটিক্যালি থাকে। আমি আপনাকে বলছি না, যেখানে সাবজেক্ট আছে সেখানে সাবজেক্ট আছে। যেমন রান, রানটা কি, ইউ রান। ক্লজ হচ্ছে দুই প্রকার। দেখেন, আমি যা পড়াবো সেটা যদি আপনারা বই দেখেন তাহলে হচ্ছে মিলাতে পারবেন না। আমি যা যা আমি যেভাবে শেখাবো ধরে নেবেন যে এটা আমাদের আইএলটিএস এ ভালো করার জন্য দরকার। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমি সহজে বোঝানোর জন্য বলি যে সাবজেক্টটা লেখা আছে, ভার্বটাও লেখা আছে, এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, স্বাধীন ক্লজ, তাই তো? তো স্বাধীন ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টটাও লেখা আছে, আবার ভার্বও আছে। এই ডেফিনেশনের সাথে বইয়ের ডেফিনেশনের মিল পাবেন না। আমি আগে বলে দিতেছি, এগুলো হচ্ছে আমার বানানো, স্টুডেন্টদেরকে ইজিলি বোঝানোর জন্য। যেমন আই এম এ বয়, এখানে দেখেন ভার্ব আছে এম, সাবজেক্ট আছে না আই, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে সাবজেক্টটা সাইলেন্ট থাকবে, আবার ভার্ব তো থাকতেই হবে যেহেতু ক্লজ। যেমন ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্টটা সাইলেন্ট, সাবজেক্ট হবে ইউ ওপেন দ্য ডোর, রাইট? জি। এটা হলো ক্লজ। ক্লজের দুইটা শ্রেণী বিভাগ শিখলাম। আর ফ্রেজ কি জিনিস, ফ্রেজটা একটু শেখা দরকার। ফ্রেজ হচ্ছে 2 or 3 ওয়ার্ডস উইদাউট ভার্বস, মানে একসাথে অনেকগুলো শব্দ আছে কিন্তু এটা কোনো সেন্টেন্স অথবা ক্লজ না, ওটা আমরা বলি ফ্রেজ। যেমন আই এম প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড, এই ফুটবল অন দ্য ফিল্ড এই এতটুকু পোর্শনে কোনো ভার্ব আছে? ফুটবল অন দ্য গ্রাউন্ড কোনো ভার্ব আছে একটু অংশে? না। না, এটাকে আমরা বলবো কি তাহলে, ফ্রেজ। একটু বেশি ক্লিয়ার ম্যাডামরা? অসাধারণ। এটার একটা স্ক্রিনশট তুলেন। শেষ, এটার স্ক্রিনশট তোলা শেষ, এটাও শেষ। আমরা এখন চলে যাবো একটু ডিপ কনভারসেশনে। এটাতে যাওয়ার আগে আমি একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আপনাদেরকে বোঝানো দরকার। আসলে এখানে ওইখানে থেকে বুঝলে, আমার থেকে বুঝলে হচ্ছে আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আপনারা ক্লজ বুঝছেন, ক্লজ কি যেন? গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, একটা সাবজেক্ট ভার্ব আছে, একটা ভার্ব ভার্ব আছে, একটা একটা verb। ভার্ব আছে, সাবজেক্ট অটোমেটিক থাকবেই, অটোমেটিক্যালি থাকবে, বুঝতে পারছেন? তো বেসিক্যালি কি, একটা ভার্ব থাকা মানে কি একটা ক্লজ। ওকে, গ্রেট। এখন চলো কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল, এগুলো আমরা খুব ইজিলি বুঝি। সিম্পলে একটা ক্লজ থাকে, মানে কয়টা ভার্ব থাকে? একটাই। একটা, গ্রেট। কম্পাউন্ডে মোর দেন ওয়ান ক্লজ, আবার কমপ্লেক্সও মোর দেন ওয়ান ক্লজ, দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? জি ভাই। কম্পাউন্ডে একাধিক ক্লজ, কমপ্লেক্সে একাধিক ক্লজ, এর মানে কি, একাধিক ক্লজ থাকার মানে কি? একাধিক ক্লজ মানে একাধিক ভার্ব। ক্লজের সিনোনিম আজকে থেকে ধরে নেন ভার্ব, বোঝার সুবিধার্থে।
মোর দেন ওয়ান ক্লোজ মানে কি একাধিক ভার্ব আছে। এখন এই ভার্ব গুলা কনজাংশন দ্বারা সংযুক্ত থাকতে হবে, খালি দুইটা ভার্ব থাকলেই হবে না, দুইটা ভার্ব কি হবে কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। এখন কম্পাউন্ড কোনগুলারে বলবো, কম্পাউন্ড বলবো সেগুলারই যে ভার্ব গুলা কনজাংশন দ্বারা যুক্ত করছে, এন্ড অর বাট ব্লা 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 যুক্ত করছে, কিন্তু বাম পাশে একটা থাকবে কনজাংশনের, বাম পাশে একটা থাকবে। ধরেন এন্ড এর বাম পাশে একটা ভার্ব আছে, এন্ড এর ডান পাশে একটা ভার্ব আছে, তাহলে কি হলো দুইটা ভার্বকে কনজাংশন যুক্ত করছে, তাহলে আমরা এটা কম্পাউন্ড বলবো না? হ্যাঁ। এখন কম্পাউন্ডে যে কনজাংশন গুলো ইউজ হয় এগুলোকে সংক্ষেপে ডাকা হয় ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ, হ্যাঁ, এই 7টা কনজাংশন ফ্যান বয়েজ, এটা একটু আমাদের শেখা উচিত। ফ্যান বয়েজের এটা একটা স্ক্রিনশট তুলে, ফ্যান বয়েজ কি বোঝায়? ফ্যান বয়েজের 7টা কনজাংশন বোঝায়। এই 7টা কনজাংশন হচ্ছে ফর, আমরা এতদিন ছোটবেলাতে শিখে আসছি যে ফর মানে হচ্ছে জন্য, রাইট? এটা একটা প্রিপোজিশন, বাট ফর একটা কনজাংশন হইতে পারে যদি এটার অর্থ বিকজ হয়। এটা যদি আপনি পরীক্ষা দিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো, এক্সামিনার খুশি হয়ে যাবে যে স্টুডেন্টটা জানে যে বিকজ এর একটা সিনোনিম হচ্ছে ফর। যেমন সেন্টেন্সটা দেখেন, আই ডিড দ্যাট ফর আই লাভ ইউ। তো আমি এখানে লিখতে পারতাম না আই ডিড দ্যাট বিকজ আই লাভ ইউ, বিকজ এর জায়গায় কি লিখছি আই ডিড দ্যাট ফর আই লাভ ইউ। ক্লিয়ার? আচ্ছা, হয় বুঝি নাই কোনটা হয় এটা? আই ডিড দ্যাট ফর আই লাভ ইউ। ইয়া, হয় হয়, কারণ ফরের অর্থটা এখানে কি জানেন? বিকজ। এবার এখানে একটা কনজাংশন হয়ে গেছে, কেমনে বলেন তো? ডান পাশে একটা ভার্ব লাভ, বাম পাশে একটা ভার্ব ডিড, খেয়াল করছেন? তাহলে দুইটা ভার্বকে কানেক্ট করছে না, কনজাংশন না এটা? এটার অর্থটা হচ্ছে এখানে বিকজ অর্থে আপনি ব্যবহার করছেন। আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেন্টেন্সে, ওটা প্রিপোজিশন নাকি কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। সো যখন এখন থেকে এখন আপনার বিকজ শেষটা করবেন ইউজ করেন, ওইখানে বিকজ জায়গায় ফর লিখে দিবেন। আচ্ছা ভাইয়া, এখানে না বলেন না। কমার ক্ষেত্রে একটা প্রবলেম, যেমন আই ডিড দ্যাট ফর আই লাভ ইউ, কিন্তু এখানে তো সেন্টেন্স তো ডাইরেক্ট একটা না বলে বুঝাচ্ছি না। এখানে সেন্টেন্স তো একটাই, কমার মানে আই কি? ডিড দ্যাট পরে যাবার কমা মানে একটু থেমেছি, কমা মানে তো একটু থামা, ফুল স্টপ থাকলে আপনি আমারে বকা দিতে মানে পারতেন। একদম থেমে। এখন কমাটা কেন হয়েছে? ভেরি গুড কোশ্চেন। পাংচুয়েশনের উপর আইএলটিএস এর নাম্বার আছে, এটা নিয়ে হচ্ছে আমি জ্ঞান দেব। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রাইটিং এ এরকম অনেক ভুল রাইটিং আছে, রিডিং, শুনুন রাইটিং আর রিডিং লিসেনিং সবই না কানেক্টেড। মানে এখন আপনাদেরকে যে গ্রামার গুলো শেখাবো সেটা হচ্ছে আপনাদের রিডিং রাইটিং লিসেনিং সবগুলোর জন্যই লাগবে। এই গ্রামারটা শেষ হওয়ার পর আপনার আলটিমেটলি সবগুলোতে অনেক পাকনা হয়ে যাবে। আমি ডাইরেক্ট হচ্ছে শুরু করে দিতে পারতাম মডেলস গুলা, বাট এগুলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনারা ওইগুলোর জন্য রেডি না, একটু পরে বুঝতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু আগে সেন্টেন্স দেখাইছি, আপনারা বলছেন না ওয়ারিং ভার্ব, মানে ওয়ারিং যদি ভার্বই ধরে নেন তাহলে তো সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যাবে, এর মানে কি আপনার উত্তরও তো ভুল দিবেন, তাই নয় কি? হ্যাঁ। আচ্ছা, কমাটা কেন হয়েছে আমি এটা নিয়ে আলোচনা করব। ফ্যান বয়েজে দেখেন কি কি কনজাংশন আছে, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ক্লিয়ার? হ্যাঁ। এই 7টা কনজাংশন যদি একটা সেন্টেন্সে থাকে, দুই পাশে দুইটা ভার্ব, মাঝখানে এই কনজাংশনের মধ্যে একটা আছে, তাহলে আমরা বলবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। একইভাবে ধরেন দুই পাশে দুইটা ভার্ব আছে কিন্তু এই 7টা কনজাংশন নাই, ওইগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? ওই একটু টাইম দেন। ধরেন কমপ্লেক্সে তো মোর দেন ওয়ান ক্লজ আছে, তাই না? এখন এই ফ্যান বয়েজের 7টা কনজাংশন ছাড়া পৃথিবীতে আরো যত কনজাংশন আছে তা যদি বসে সেটা কমপ্লেক্স। যেমন অলদো, সিন্স, বিফোর, আফটার পড়ছি না আমরা, অলদো, তাই না, দো, সো পড়ছি না, কত কিছু। হ্যাঁ। যত ধরনের কনজাংশন আছে পৃথিবীতে এগুলা বসে কমপ্লেক্সে। কম্পাউন্ডে এই 7টার বাইরে কনজাংশন বসে না। ফ্যান বয়েজ খেয়াল থাকবে, ফ্যান বয়েজের মধ্যে শুধুমাত্র এফটাই হচ্ছে আলাদা। আচ্ছা, সো তো আবার হচ্ছে কম্পাউন্ডে পড়ে, সরি। তো কমপ্লেক্সে যেগুলো পড়ে এই জন্য বইটা একটু খুলতে বলছিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে লেখা আছে অলদো, সিন্স, খেয়াল আছে না, বিফোর, আফটার, এগুলো একটু খেয়াল রাখবেন। সিম্পল কমপ্লেক্স কি বুঝছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু দেখাই, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড? Is poor, he is honest. Compound. হ্যাঁ, compound. কম্পাউন্ড ব্যাখ্যা দেন কেন কম্পাউন্ড? কারণ এখানে বাট আছে, হিজ ফোর বাট হিজ অনেস্ট। ফ্যান বয়েজের মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন এটা কি আসলে কনজাংশন? এখানে কনজাংশন হচ্ছে দুই পাশে দুইটা ভার্ব থাকতে হবে, মানে দুইটা ভার্ব থাকতে হবে, আছে? ফোর একটা ভার্ব।
বা দেখেন বাটের ডান পাশে ইজ আছে, বাম পাশে ইজ আছে, দুটা ভার্ব আছে তো, তাহলে দুটা ক্লজ আছে, হইলো দুটা ক্লজকে সংযুক্ত করছে কনজাংশন, হ্যাঁ করেছে। তাহলে এটা কম্পাউন্ড। আচ্ছা, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কি ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? Although he is poor. আপনার কথা আমি শুনতে পাচ্ছি না মিম। সিম্পল হবে। সিম্পল হলে বৈশিষ্ট্যটা কি? সিম্পল হচ্ছে একটা ক্লজ থাকবে, তাই না? দেখেন তো এখানে একটা ক্লজ আছে নাকি এই ফুল সেন্টেন্স? Complex complex তাহলে দেখেন এখানে দুইটা ক্লজ আছে, কেমনে বুঝছে? এই যে দুটা ভার্ব ইজ verb আছে। ইজ, তাহলে দুইটা ক্লজ আছে। এখন এই দুইটা ক্লজকে সংযুক্ত করছে কোন শব্দটা? অলদো অলদো, তাহলে এটা অবশ্যই একটা কনজাংশন। এখন এটা কি ফ্যান ভয়েস এর মধ্যে পড়ছে অলদো? না, পড়ে নাই, তাহলে এটা কি কি ধরনের Complex. সেন্টেন্স? কমপ্লেক্স। এবার বুঝতে পারছেন কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা আলাদা করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এখানে ভার্ব কয়টা? Spite of In spite of his being একটা, দুইটা ভার্ব। আপনারা বলতে চাচ্ছেন ইজ একটা ভার্ব, বিং একটা ভার্ব। আপনারা একটু ভালো করে ভাইবা দেখতেছেন তো বিং এখানে ভার্ব কিনা। কার কথা যেন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, মিমের কথা মনে শুনতে পাচ্ছি। আমার তাই হ্যাঁ হ্যাঁ, এখানে কি honest honest এটা তো ভার্ব। আপনার কথা শুনতে পাচ্ছি না। তাহলে এখানে তো একটা ভার্ব আছে। একটা ভার্ব আছে, বিংটা তাহলে কি? being টা ও না, হ্যাঁ being ও ভার্বের মধ্যে পড়ে, কারণ বি থাকলে তো ভার্বের মধ্যে পড়ে, আপনি বলেন এটা ভার্ব নাকি? আমি তো আপনাদেরকে ভার্ব চেনার উপায় শিখিয়ে দিচ্ছি। spite of his being poor আইএনজি আছে, আইএনজি থাকলে কি ভার্ব? না তাহলে কি হবো? অক্সিলারি ভার্ব তো নাই। বাম পাশে অক্সিলারি ভার্ব থাকতে হবে, আছে? না নেই তাহলে কি এটা ভার্ব বলবো আমরা? না এটা কি বলবো তাহলে? মডিফায়ার। modifier এখন বলেন এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে? একটা মানে একটা ক্লজ আছে, রাইট? হ্যাঁ তাহলে এটা কি সেন্টেন্স বলেন আপনারা? কমপ্লেক্স সিম্পল। সিম্পল সিম্পল। এই যে লেখা আছে না সিম্পল ওয়ান ক্লজ। এই কি কথা বলেন না কেন? হ্যাঁ জি ভাই বুঝতে পেরেছি। আমি কিন্তু অনেক বকাঝকা দেবো, নিতে পারবেন তো নাকি কান্নাকাটি করবেন? না ভাই সমস্যা নেই। আচ্ছা, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এখানে একটা ভার্ব আছে, বিংটা ভার্ব নয় কেন বলেন, আবার বলেন। অক্সিলারি ভার্ব নাই auxiliary কোনো। verb নেই। অক্সিলারি ভার্ব মানে কোনো, আমি কোনো টেন্সের স্ট্রাকচারে ফালাইতে পারতাছি না, তাই তো? তাহলে জি, একটা সিম্পল। এখন চলেন কমার যে ব্যবহারটার কথা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বুঝছেন তো? ইন্ডিপেন্ডেন্ট কি যেন? ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে হলো গিয়ে কোনো সাব মানে ইউ আই এইসব মানে থাকবে। আর সাবজেক্টটা লেখা থাকবে ইন্ডিপেন্ডেন্ট, ভার্ব থাকবে, ক্লজে তো মিন করতেছে ভার্ব, সাবজেক্টটা লেখা থাকবে, আর ডিপেন্ডেন্টের সাবজেক্টটা ডিপেন্ডেন্ট লেখা থাকবে না। লেখা থাকবে না। একটু ক্লিয়ার তো? চলেন একটা মজার কমার নিয়ম দেখাই। এই লাইনটা পড়েন, উপরে দুটা সাদা লাইন, উপরে দুটা সাদা লাইনের মধ্যে একটা লাইন কারেক্ট, আমাকে বলতে হবে কোন লাইনটা কারেক্ট। অন মানডে উইল সি দি আইফেল টাওয়ার এন্ড অন টিউসডে উইল ভিজিট সামথিং এলস। তো এটা দেখেন এই দুইটা সাদার মধ্যে কোনটা কারেক্ট? হ্যাঁ সেকেন্ডটা কারেক্ট, কেন, ব্যাখ্যা কি? কারণ অন মানডে উই উইল সি দ্য আইফেল টাওয়ার। আচ্ছা, একটা নিয়ম বলে দিই, হ্যাঁ? না 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 আচ্ছা, আপনারা পারবেন না, আমি বলে দিই, হ্যাঁ? লেখেন লেখেন, সবাই একটু লেখেন। সেন্টেন্সে যদি দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেন্টেন্সে যদি দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তার মাঝখানে যদি ফ্যান ভয়েস বসে, তার আগে কমা দিতে হবে। আমি পাংচুয়েশনের জন্য কমার একটা ইয়ে আছে, হ্যাঁ? আমি আপনাদেরকে দুটো ফাইল পাঠাতেছি, এগুলো পড়লে কমার সব নিয়ম শিখে ফেলবো। একটু পড়তে হবে বুঝছেন, না পড়লে কিন্তু লাভ নাই আইএলটিএস এ। আমি চাই আপনারা এমন ভাবে প্রিপারেশনটা নেন, আপনারা যেন আরো 10টা মানুষকে পড়াইতে পারেন, পারবেন না? ইনশাআল্লাহ। আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিশ্বাস করেন এখন প্রচুর স্টুডেন্ট পড়ায়, এবং আমাকে প্রায় ফোন দেয় যে স্যার এটা কিভাবে পড়াবো, এটা কিভাবে পড়াবো, বুঝতে পারছেন? তো আমিও চাই যে আপনারা এমন ভাবে পড়েন, আপনারা এটা আমি আবার সবাইকে বলি না, কিন্তু আপনাদেরকে বলতেছি কারণ আপনাদের ইংলিশ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, বাট আপনার গ্রামাটিক্যালি একটু দুর্বল মনে হয়েছে, বুঝতে পারছেন? একটু গ্রামারটা স্ট্রং করেন। আর এটার জন্য আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো বুঝাই দিছি, আজকের পরে মনে হয় না আর কখনো ভুলবেন, আমি আশা করি। আর রেকর্ড তো হচ্ছে, রেকর্ডিংটা তোকে বারবার দেখবেন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেমনে পড়াইছি, সারা জীবনও ভুলবেন না। কমার উপর যে ব্যাপারটা, এটা আমি পাঠাই আগে ফাইলটা, 50 রুলস অফ ইউজিং কমাস। আর একটা হচ্ছে সেমিকোলনের ব্যবহার জানতে হবে, সেমিকোলনের ব্যবহারটা একটু জানাই দিই।
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এটাকে কমা বসবে ভার্বের আগে কমা বসবে পাইছেন আপনারা? হ্যাঁ জি ভাই পেয়েছি। rules for using commas. আচ্ছা ঠিক আছে, নিয়মটা আমি একটু বলি। হ্যাঁ, 50 রুলস অফ মানে কমার অনেক ব্যবহার দেওয়া আছে, পড়বেন। দেখেন যত জানবেন তত মজা। ওকে, মানে দেখেন যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা যখন শিখবেন না, অনেক অ্যাডিকটিভ লাগবে আপনি যদি আসলে বুঝতে পারেন। এখন ধরেন আপনি জার্মান শিখতে বসছেন কারো কাছে, হ্যাঁ, তো আপনি বুঝতেছেন না কিছু, কেমনে শুরু করা উচিত, কি করা উচিত। ওকে, বাট আপনি আপনার যখন এইভাবে ডিটেলসে পড়বেন আপনার অনেক মজা হবে। এন্ড এর আগে কমা হবে। নিয়মটা হচ্ছে দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যদি থাকে, এবং মাঝখানে যদি একটা ফ্যান বয়েস থাকে, হ্যাঁ, 7টা কনজাংশনের মধ্যে একটা, তার আগে কমা বসে। তাহলে এখানে দেখেন এন্ড এর বাম পাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কেমনে বুঝছি? সাবজেক্ট আর ভার্ব লেখা আছে, দেখছেন? আবার এন্ড এর ডান পাশে দেখেন সাবজেক্ট আর ভার্ব লেখা আছে না, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে ফ্যান বয়েস বসলে তার আগে কমা দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখেন আজকে থেকে। আচ্ছা। অথবা যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, মাঝখানে আমি ইচ্ছা করলে কমা দিয়ে একটা হচ্ছে ফ্যান ভয়েস ইউজ করতে পারি। এটা ইউজ না করে আমরা হচ্ছে ডাইরেক্ট একটা সেমিকোলন ইউজ করতে পারি। এটা ইউজ করলেও নাম্বার বেশি, কারণ সেমিকোলনের ব্যবহার অনেকেই ভালো করে জানে না। আপনারা যদি পরীক্ষার হলে দেখাতে পারেন আমি সেমিকোলন ইউজটা ভালো করে পারি, নাম্বার বেশি না? তো যখনই দেখবেন যে আপনার এন্ড বাট লেখার সুযোগ আছে, একটা কমা দিতে হবে, এই নিয়মটা যদি পান যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে দুই পাশে, আমি এখন একটা মাঝখানে এন্ড অথবা বাট বসাইতে পারবো, তো এন্ড আর বাট না বসে কি করবেন? একটা সেমিকোলন বসাই দিবেন, আর কিচ্ছু লাগবে না। এটা একটা ট্রিক। ওকে, আচ্ছা আর দেখার দরকার নেই, একটু মডিফাইরে চলে একটু। কি বুঝছেন? না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। কিভাবে বুঝতে পেরেছি? আপনারা কিন্তু ইয়েস বস করেন না, যে বুঝছি বুঝছি, না বুঝলে প্রশ্ন করবেন। করতে পারেন। আমি আগে এগুলো দেখে বুঝতাম মনে করতাম রাইটিং আর ভুল করছি। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আমরা তো বুঝি, তাই না? হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যদি বুঝি, আমি আপনাকে একটু প্রশ্ন করি, এই কোশ্চেন এই লাইনটা আমি যেটা হাইলাইট করলাম মাত্র, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? মিম, আপনার কথা অনেক দূর থেকে আসতেছে। আচ্ছা, এখানে তো ইজ নেই। আপনাদের মাইক্রোফোন মনে হয় একটা না? হ্যাঁ জি ভাই একটাই। এটার জন্য তাহলে আপনারা কথা বলার সময় মাইক্রোফোন কারাগারি করবেন। হ্যাঁ মিম, the engineer used the latest technology and identified the problem. এটা কি? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? কমপ্লেক্স কমপ্লেক্সে পড়ে না? কম্পাউন্ড তো হয় না এখানে তো। কেন কম্পাউন্ড হবে না? তো এখানে অক্সিলারি ভার্ব থাকতে হবে, মানে ক্লজ থাকতে হবে দুটি। আমি কি এটা শিখেছি অক্সিলারি ভার্ব থাকতে হবে নাকি ভার্ব থাকতে হবে বলছে? ভার্ব। ভার্ব দুটি ক্লজ, দুটি ভার্ব থাকতে হবে। দুই পাশে দুটো ভার্ব আছে নাকি দেখেন এন্ডের। The engineer used the আইডেন্টিফাইড, এটা একটা ভার্ব। ইউজড, এটা একটা ভার্ব। পাইছি দুটা ভার্ব। তাহলে দুটা ক্লজ আছে না দুই পাশে এন্ডের? হ্যাঁ। তাহলে এটা কি সেন্টেন্স বলেন? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? কেমনে আমি বের করতেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? হ্যাঁ, দেখে এই এন্ডের আগে কমা বসে নাই। নিয়মটা যেন কি শিখেছে কমা বসার? সেন্টেন্সে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর মাঝখানে যদি ফ্যান বয়েজ এর কোনো একটা থাকে তাহলে ভার্বের আগে কমে বসবে। হ্যাঁ, এখানে বলেন তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি? ইন্ডিপেন্ডেন্ট তো নাই। আপনি বলেন এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটার। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট না? ডিপেন্ডেন্ট হলো কি আইডেন্টিফাইড দ্য প্রবলেম, আর ইন্ডিপেন্ডেন্ট হলো দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি। রাইট, এখানে দেখেন দ্য ইঞ্জিনিয়ার সাবজেক্টটা লেখা আছে, আমি বলছিলাম না সাবজেক্টটা লেখা থাকতে হবে, সাবজেক্টটা লেখা আছে ভার্বের আগে, খেয়াল করছেন?
তাহলে কি এটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে না? জি। এখানে দেখেন আইডেন্টিফাই শুধু ভার্বটা দেওয়া আছে, সাবজেক্টটা মনে মনে আছে, এটা সাবজেক্ট টু দ্য ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং কিন্তু লেখা আছে পাশে, না তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট তাহলে কি আমরা এন্ডের আগে কমা দিব? না। না, দিব না। বুঝছেন নাকি বুঝেন নাই? এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট। মিম বুঝছো? হ্যাঁ, তাহলে ফ্যান বয়েজ এর একটা আচ্ছা ভাইয়া, তাহলে এই যে ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি না যদি থাকে তাহলে ভার্বটা এতিম অবস্থায় থাকে, উজ্জ হ্যাঁ। থাকে, মানে ভার্বটা সাবজেক্টটা আছে মনে মনে, তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখানে তো দুইটাই ইন্ডিপেন্ডেন্ট নয়, এই জন্য আমরা কমা দেই নাই। খেয়াল করছো? আমি যদি এখানে লিখতাম দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য টেকনোলজি এন্ড হি আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এখানে যদি হি লিখতাম তাহলে কি সাবজেক্ট আসতো না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত না? হ্যাঁ, তখন আমি কমা দিতে পারতাম। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া, এখন ক্লিয়ার। আমরা ছোটবেলায় খেয়াল করছিলাম না, কম্পাউন্ড কমপ্লেক্সকে আমরা সিম্পলে রূপান্তরিত করতাম, খেয়াল হ্যাঁ, আছে? জি ভাইয়া। এখানে হচ্ছে খেলাটা, সিম্পল মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে সিম্পল করার উপায়গুলো আপনাদের বই থেকে দেখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে সিম্পল এবং কমপ্লেক্স চ্যাপ্টারটিতে গিয়া কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পলে রূপান্তরিত করতে হয় এটা খুব ভালো করে দেখতে হবে। কারণ ওইখানে দেখবেন সিম্পল করার সময় কি কি করছে, আইএনজি যুক্ত করে দিচ্ছে, এই করছে সেই করছে। অর্থাৎ কম্পাউন্ড তো কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে একটু বলেন তো? আমি বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকবো, কম্পাউন্ড এবং কমপ্লেক্সে কয়টা ভার্ব থাকে? কম্পাউন্ডে তো 7টা। হ্যাঁ, সরি সরি সরি, আমি ওখানে চলে গেছি। কম্পাউন্ড এবং কমপ্লেক্সে কনজাংশন থাকে 7টা। ওটা তো কনজাংশন। সরি, কনজাংশন ভার্ব কটা থাকে? আচ্ছা, ক্লজ কটা থাকে? 2টা। ক্লজ মানে আজকে থেকে ভার্ব, খেয়াল থাকবে? ও আচ্ছা ভাইয়া, সরি, হ্যাঁ গলিয়ে ফেলছি আসলে। হ্যাঁ, গুলো ফেলতে না, আমি ইচ্ছা করে বারবার এই জন্য কোশ্চেন গুলো করতে, যেন হচ্ছে মাথায় ঢুকে যায়। একবার বললে হয় না, 10 বার বললে খেয়াল থাকে। এখন বলেন, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম কটা ভার্ব থাকে? 2টা ভার্ব থাকবে। অর্থাৎ 2টা ক্লজ থাকবে। হ্যাঁ, আর কি থাকে? কনজাংশন থাকে, তাই না? হ্যাঁ। কম্পাউন্ডে এক ধরনের কনজাংশন, কমপ্লেক্সে এক ধরনের আরেক কনজাংশন। ধরনের কনজাংশন। সিম্পলে কি হয়, কয়টা ভার্ব থাকে? একটা ভার্ব। আর আর বাকি ভার্ব গুলা কি? বাকি যেগুলো দেখতে ভার্বের মতো, ওগুলা কি? মডিফায়ার। মডিফায়ার। মডিফায়ার, রাইট। চলেন, এই সেন্টেন্সটাকে আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করছি। দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি এন্ড আইডেন্টিফাইড দ্য প্রবলেম। দেখেন এখানে আমি লিখছি ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি, কমা, দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম। এখানে কয়টা ভার্ব আছে মামুনিরা? Using the latest technology. আইডেন্টিফাইড জাস্ট একটা। ইউজিংটা তাহলে কি? ইউজিং দ্য মডিফায়ার, ইউজিংটা মডিফায়ার। কেমনে বুঝছে এটা মডিফায়ার? কারণ এটার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। এটার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। এক্সেলেন্ট। তাহলে এখানে ভার্ব আছে একটা, আইডেন্টিফাইড, তাই তো? আইডেন্টিফাইড এর আগেও তো অক্সিলারি ভার্ব নাই। না, আইডেন্টিফাই এখন আইএনজি হওয়ার জন্য অক্সিলারি লাগে, এটা আমি বলিনি। টেন্সের স্ট্রাকচার না জানলে এই প্রশ্ন করার কথা। এর মানে টেন্সের স্ট্রাকচার পড়ো নাই, ওকে? টেন্সের ভাইয়া পড়েছি মানে খেয়াল নাই। আইএনজি হয়। আমরা পড়ছিলাম না সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, পড়ছিলাম না ছোটবেলায়? ভাইয়া আজকে নরমালি রাইট ফর্মস অফ ভার্ব পড়তে যে আমি 120টা রুলস বের করছি, এখন মানে সব নিয়ে কনফিউশন হয়ে গেছে। রাইট ফর্ম ভার্সে 37টা নিয়ম আছে আমার যতটুকু মনে আছে। ভাইয়া আমার কিভাবে যেন 120টা পেরেছে। কোন বই থেকে পড়ছেন? এই বই ফালাই দেন, পুরাই ফালাই দেন। আমাদের 120টা দরকার নাই। আমি আপনাকে বলি রাইট ফর্ম ভার্স পড়তে হবে। একটা বই পাঠিয়েছিলাম অ্যাডভান্স, ভাইয়া ওটার মধ্যে রাইট ফর্মস অফ ভার্ব খুঁজে পাইনি। ওইখান থেকে রাইট ফর্ম ভার্স তো না, 10 প্রথমেই শুরু। প্রথমেই শুরু। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কি বুঝতে পারছেন? পেজ 10 এ রাইট ফর্মস অফ ভার্ব। আমি দেখাই সূচিপত্রতে একটু যাই। দেখেন রাইট ফর্ম শুরু হয়েছে সেকেন্ড পেজ থেকে কোনো কারণে, ঠিক আছে? 205 নম্বর ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এখানে তো আমি যেটুকু জানি 37টা নিয়ম আছে, এত নিয়ম নাই তো। এর মধ্যে অনেকগুলো জানারও দরকার নেই। 37টা, বুঝতে পারছেন? 37টা নিয়ম মাত্র। আবার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 18 থেকে 19টা নিয়ম আছে। 37 আর 18 কত হয়? 55টা নিয়ম মাত্র।
আর এগুলো তো গো থ্রু করতে হবে, ঠিক বুঝতে পারতেছেন? এর মধ্যে একটা নিয়ম আছে যে ওয়ান অফ দা পরে কি হয়, প্লুরাল হয়, তাই না? আর হচ্ছে এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 19 নম্বর টপিক, 320 পৃষ্ঠায় যাবেন। এই যে আমি 320 পৃষ্ঠায় গেলাম। 300 320 320-এ যাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখছেন? এখান থেকে আপনারা যেটা পড়বেন আমি বলে দিতেছি। এই যে 331 331 থেকে জি 331 থেকে পড়বেন, আমি বলতেছি। এগুলো পড়তে হবে, কিছু করার নাই। 349 না, 348 পৃষ্ঠা পর্যন্ত। তো কত থেকে কত পৃষ্ঠা? 331 থেকে 348। এটা নোট ডাউন করে রাখেন, এই বই থেকে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, একটু পড়লে জাস্ট গো থ্রু করবেন, এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি, জাস্ট গো থ্রু করলে হবে। এন্ড ইউ গাইজ আর ইয়াং, রিসেন্টলি এইচএসসি দিয়েছেন আপনারা সবাই, তাই না? তো এগুলো গো থ্রু করলেই হবে, এরকম না যে স্টাডি গ্যাপ অনেক ছিল, দেখলেই হবে, ডোন্ট ওয়ারি। এগুলো এরকম কোনো রকেট সায়েন্স না। আচ্ছা, আমি যদি এটাতে আবার একটু ফিরে আসি, তো এখানে ইউজিংটা কি মডিফায়ার, মডিফায়ারের কাজ কি যেন, কি শিখেছি মডিফায়ার? সেন্টেন্স কে গ্রামাটিক্যাল কারেক্ট না, মডিফায়ার বুঝেছি একটি ভার্ব আর্জেন্টিনার জার্সি দিয়ে শিখেছি। মডিফায়ার কি? ডিফাইন করা একটা জিনিসকে। কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দেওয়া, হ্যাঁ 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 কোনো কিছু সেই সম্পর্কে জিনিস আরেকটা জিনিস সম্পর্কে কোনো ইনফরমেশন একটা জিনিস আরেকটা জিনিস সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই তো? হ্যাঁ। ধরেন ইফতারের আগে কারো মেজাজ খুব খারাপ হয়ে গেছে, তাহলে কি বুঝবেন? তারে রোজায় ধরছে, তাই তো? এটা একটা মডিফায়ার। ওকে জি ভাই। ওকে, তো দেখেন এখানে মডিফায়ার ইউজটা দেখেন, ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম। এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা ভার্ব আছে আইডেন্টিফাইড, তো আরেকটা ভার্ব কি হয়ে গেছে, মডিফায়ার হয়ে গেছে। এখন এখানে আইএনজি কেন হয়েছে একটু বুঝতে হবে, কারণ এটা অ্যাক্টিভ ভয়েস আছে। দেখেন দ্য ইঞ্জিনিয়ার ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি, এটা কোন টেন্সে আছে একটু বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই নয় কি? আবার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, মনে মনে ধরেন হি আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এখন এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাঁচটার মধ্যে আছে। পাস্ট ইনডিফিনিট। আপনাদের টেন্স সম্পর্কে ম্যাডাম আমি আপনাদের একটা বাস্তব কথা বলি, আপনারা যদি আমার কথা না শুনেন আপনারা কোর্স করেন না। আপনারা কোর্স করবেন? হ্যাঁ, করব। তাহলে টেন্সের স্ট্রাকচার কেন পারলেন না আজকেও? আপনাদের দেখার সাথে সাথে বলতে হবে যে কোনটা কোন টেন্স, মানে এটা এমন একটা জিনিস। ভাই আসলে না গুলিয়ে যাচ্ছি মানে কোন দিক দিয়ে ভুলে যাচ্ছেন আমাকে যদি একটু বলতেন। গ্রামারের এগুলোতেই টেন্সেই মানে যেগুলো পড়েছি টেন্সের স্ট্রাকচার তো মুখস্থ করার ব্যাপার, টেন্স তো মুখস্থের জিনিস। দেখেন ইংলিশে যদি মুখস্থ করার একটা জিনিস থাকে সেটা হচ্ছে টেন্স। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। টেন্সের স্ট্রাকচার ঠোঁটস্থ থাকতে হবে। আমি আরো একটা ক্লাস সুযোগ দিলাম, আপনারা টেন্স ঠোঁটস্থ করেন, ওকে? দেখেন আমি আপনাদের ভালোর জন্য বলছি। ধরেন আপনি ভবিষ্যতে কাউরে পড়াইতে বসলেন, আপনি নিজে টেন্সের স্ট্রাকচার পারেন না, আপনি কি পড়াবেন তার? আমি বলতেছেন আপনার কাউরে পড়াইতে হবে, আপনি টেন্স পারেন না, এর মানে হচ্ছে আপনি ইংলিশ পারেন না। এই জিনিসটা একটু মাথায় রাখেন। টেন্স হচ্ছে একদম বেসিক, আলফাবেট শেখার পর, ওয়ার্ডস সেন্টেন্স শেখার পর সবচেয়ে আগে যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে টেন্স। টেন্স খুব ভালো করে পড়তে হবে, ক্লিয়ার? এখন দেখেন যেহেতু টেন্সের স্ট্রাকচার ফলো করছে, এর মানে কি এগুলো অ্যাক্টিভ ভয়েসে ছিল না? হ্যাঁ। তাই ইঞ্জিনিয়ার ইউজ দ্য টেকনোলজি, এটা অ্যাক্টিভ আছে না? জি ভাই। তাই ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, অ্যাক্টিভ ভয়েসে ছিল না? জি। অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা, অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, এগুলাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব, নোট করেন অথবা রেকর্ড হচ্ছে, তখন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেখেন কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইটা ভার্ব থাকে না, সিম্পলে আমাদের কয়টা ভার্ব থাকে? একটা। অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পলে বানাবো আমাদের একটা ভার্বকে মাইরা ফেলতে হবে। কেমনে মারবো আমি দেখাই। এখানে ইউজ ছিল না ভার্ব, এখানে আইডেন্টিফাইড ছিল ভার্ব। এই সেন্টেন্সে সিম্পল করার সময় আমরা কি করছি, একটা ভার্বকে মাইরা ফেলছি। হ্যাঁ। ইউজটাকে একটা ভার্ব ছিল, এটাকে ইউজিং বানাই ফেলছি, মডিফায়ার হয়ে গেছে, তাই না?
হ্যাঁ। এর ফলে এটা সিম্পল হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমি যেহেতু বলছি মডিফায়ার একটা নির্দিষ্ট জিনিসকে মডিফাই করে, দেখেন এখানে নিয়ম দেওয়া আছে। যদি কমা থাকে একটা সেন্টেন্স, ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি, কমা আছে না? হ্যাঁ আছে। কমা থাকলে কি হয়, মডিফায়ারটা মডিফাইজ দ্য আদার ক্লজ অথবা সাবজেক্ট অফ দ্য ক্লজ। অর্থাৎ মডিফায়ারটা যেটা করবে, অন্য যে ক্লজটা থাকবে ওই ক্লজটা সাবজেক্টটা সম্পর্কে ইনফরমেশন দেবে। যেমন ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এই ক্লজটা যে আছে দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম, এটা সাবজেক্টটা কি? ইউজিং দ্য টেকনোলজি। না না না, সাবজেক্টটা কি? ইঞ্জিনিয়ার। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং। মডিফায়ারটা কি? ইউজিং। যেহেতু কমা আছে, মডিফায়ারটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বলেন? এই ক্লজের সাবজেক্ট সম্পর্কে লেখা আছে, দেখছেন? এই ক্লজের সাবজেক্ট কি? দ্য ইঞ্জিনিয়ার। আচ্ছা, এইখানে লেখা আছে কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি। ধরেন কমা আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তো এটা আসলে কাকে মডিফাই করতেছে, কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? ইঞ্জিনিয়ার। কেমনে বুঝছি আমরা বলেন তো? কারণ কমা দেওয়া আছে। কমা দেওয়া থাকলে আমরা কি বুঝবো? যে ক্লজটা আছে ওই ক্লজের সাবজেক্টটা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি, নতুন টেকনোলজি ব্যবহার কে করছে? দ্য ইঞ্জিনিয়ার। ইনফরমেশনটা ক্লিয়ার না? অথবা এই সেন্টেন্সটাকে আমি জাস্ট হচ্ছে একটু ডান বাম করি, দ্য ইঞ্জিনিয়ার আইডেন্টিফাইড দ্য প্রবলেম ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজি। একই, জাস্ট ডান বাম করে দিছি। এখানে ইউজিংটা কি? ভার্ব তো না, মডিফায়ার। এটা কাকে কাকে মডিফাই করতেছে? যেহেতু কমা আছে, সাবজেক্টটাকে, ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? ইঞ্জিনিয়ার। হ্যাঁ। এখন যদি কমা না থাকে তাহলে কি হয় এটা একটু বুঝেন। modifies the noun, modifies the preceding noun or pronoun only. অর্থাৎ কমা যদি না থাকে তাহলে এর বাম পাশে প্রথম যে নাউন অথবা প্রোনাউন থাকে তার সম্পর্কে ইনফরমেশন দেয়। যেমন দেখেন, জন sat in the minivan that was carrying 7 passengers. এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড? sat একটা verb, was carrying আরেকটা, that তো একটা দিয়ে যোগ হয়েছে, কম্পাউন্ড। দ্যাটটা তো কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। আর এটা কি এখন হিসাব করেন, এই কনজাংশনটা কি ফ্যান বয়েজের মধ্যে পড়ছে? তাহলে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স। যদি ফ্যান বয়েজের মধ্যে পড়তো তাহলে আমি বলতাম কম্পাউন্ড, বাট দ্যাটটা তো ফ্যান বয়েজের মধ্যে পড়ে না, তাহলে কি হবে? এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন নেক্সট যে দায়িত্ব, চিন্তা করেন এই দুইটা ক্লজ অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে? জন স্যাট ইন দ্য মিনিভ্যান, এটা একটা ক্লজ, অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ আছে। কেমনে বুঝছি আমরা? ব্যাখ্যা কি? সাবজেক্ট দেয়া আছে, যে না, শুরু হয়েছে। যে না, এটা টেন্সের স্ট্রাকচার মেইনটেইন করছে। জন স্যাট ইন দ্য মিনিভ্যান, এটা টেন্স কি? কি টেন্স আছে এটা? পাস্ট ইনডিফিনিট টেন্সে। শুধু বললেই হবে না পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এটা অ্যাক্টিভ ভয়েস। টেন্সের স্ট্রাকচার মানেই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, খেয়াল থাকবে। জি ভাই। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা দিলে কি? অ্যাক্টিভ ভয়েস। আবার দ্যাট ওয়াজ ক্যারিং 7 প্যাসেঞ্জার্স। আচ্ছা, আমি যদি ভাবি যে দ্যাটটা দ্বারা কি বুঝাইতেছে, দ্যাট দিয়ে কি বুঝাইতেছে বলেন তো? জন মিনিভ্যানে বসে ছিল যেটা 7টা প্যাসেঞ্জার ক্যারি করতেছিল, এই মানে ওনাকে মিনিভ্যানটা। দ্যাটটা দিয়ে কাকে বুঝাইছে একটু খেয়াল করেন? মিনিভ্যানকে। মিনিভ্যানকে। ভেরি গুড। তো দ্যাটটা এখানে মিনি ভ্যান সম্পর্কে বলতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমি এটাকে সিম্পল বানাবো। সিম্পল বানানো কি করতে হয় আমাদেরকে? দুইটা ভার্বের একটা ভার্ব মাইরা ফেলতে হয় না? এখানে দেখেন মূল ভার্ব কয়টা আছে? স্যাট। আর এখানে মূল ভার্ব কয়টা আছে? এই যে ক্যারি, ক্যারি, ক্যারি। আচ্ছা, মূল ভার্বটা একটু বোঝা দরকার আছে। ভার্ব তোমরা শিখছি কি কয় প্রকার? দুই প্রকার। আমরা একটু মূল ভার্ব জিনিসটা, মানে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব যেটাকে বলা হয়, এটা একটু বোঝাই আপনাদেরকে। আচ্ছা, আমি একটু এখানেই লিখি। ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডিংটা আমার ক্লাস শেষ করার পর আবার দেখবেন আগামীকালকে যখন আমি পাঠাবো। হ্যাঁ, এই ক্লাসটা আপনাদের যতগুলা ক্লাস হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে আপনার পুরো আইএলটিএস জড়িত। খেয়াল থাকবে। আচ্ছা, মেইন ভার্বস কি আসলে? মেইন ভার্ব জিনিসটা কি? ধরেন আই অ্যাম আ বয়, আই অ্যাম প্লেইং, আই প্লে। তিনটা সেন্টেন্স লিখছি, রাইট? আচ্ছা দেখেন, মেইন ভার্ব হচ্ছে
একটু একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, ধরেন আমেরিকায় একজন মানুষ থাকে, সে বাসায় থাকে না, বাংলাদেশে তার একটা বাড়ি আছে কিন্তু সে থাকে আমেরিকায়। তো সে বাসায় কারে রেখা যায়? কেয়ারটেকার কে না? হ্যাঁ কেয়ারটেকারই তো তখন মালিক মালিক ভাব করে, তাই না? জি, আবার সে যখন আসে, সেই তো বাসার মালিক, আমেরিকা থেকে যখন মালিক চলে আসবে, তাই না? হ্যাঁ এই যে আমেরিকায় যে লোকটা থাকে সে হচ্ছে অ্যাকশন ভার্ব। আমেরিকায় যে লোকটা থাকে সে হচ্ছে অ্যাকশন অ্যাকশন ভার্ব। আর কেয়ারটেকারটাকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। ওকে, যদি আমরা দেখি কোন সেন্টেন্সে শুধু অক্সিলারি আছে, তাহলে ওইটাই হচ্ছে মেইন ভার্ব। আমি যদি আমি যদি কোনো সেন্টেন্সে দেখি অ্যাকশন ভার্ব আছে, তাহলে আর অক্সিলারি ভার্বের পাত্তা নাই। মেইন ভার্ব হচ্ছে গিয়া অ্যাকশন ভার্বটা। যেমন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে এম, আবার অ্যাকশন ভার্ব আছে না প্লে, তাহলে এই সেন্টেন্সে পাওয়ার কার বেশি? প্লে। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। আপনারা কি কল ব্রিজ খেলতে পারেন, কার্ডস? না, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই এটাতে যাবো না। আচ্ছা, আই প্লে, এখানে অক্সিলারি না, অ্যাকশন ভার্ব আছে, তো আমার অক্সিলারি দরকার নাই, অ্যাকশন ভার্ব থাকে মানে কি, এটাই মেইন ভার্ব। মেইন ভার্ব বুঝছেন জিনিসটা কি? জি ভাইয়া। যেমন আই এম এ বয়, এখানে অক্সিলারি হচ্ছে মেইন ভার্ব, কারণ কি অ্যাকশন নাই, তার পাওয়ার খুব বেশি। আই এম প্লেইং, এখানে হচ্ছে অ্যাকশন ভার্ব আছে, তাহলে এম এর কোনো বেল নাই, প্লেটাই হচ্ছে কি মানে মেইন ভার্ব। ওকে, চলো আমরা আবার এখানে চলে যাই। এখানে দেখেন জন স্যাট, এখানে তো ভার্ব দেওয়া আছে ডাইরেক্ট, অ্যাকশন ভার্ব। এখানে আছে ওয়াজ ক্যারিং, অক্সিলারিও আছে, ক্যারিও আছে। আর আপনি বলেন মেইন ভার্ব কোনটা? ক্যারি, ক্যারি, ক্যারি। ক্যারিটা হচ্ছে মেইন ভার্ব এখানে, তাই তো? আচ্ছা, এখন আমরা এটাকে সিম্পলে রূপান্তরিত করব। দুইটাই অ্যাক্টিভে আছে না? এটা আছে পাস্ট, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা আছে পাস্ট ইনডিফিনিটে। তো এটা আসলে দুইটাই অ্যাক্টিভ ভয়েসে আছে। তো আমরা এখন অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন সিম্পলে রূপান্তরিত করি, আমরা কি যেন করি? আইএনজি যুক্ত করি। খেয়াল আছে? একটা ভার্বকে আমরা আইএনজি তে রূপান্তরিত করে দিই, শিখছি না আগের লাইনটাতে? যেমন আমি বানাইছি দেখেন, আগের লাইনে আমরা কি করছিলাম? ইউজটার আমরা ইউজিং বানাই ফেলছিলাম না, একটা ভার্বকে মেরে ফেলছিলাম না? জি, তো এখানেও তো দুইটা মেইন ভার্ব আছে, স্যাট, দ্যাট ক্যারি। আর ক্যারি। তো আমরা যে কোনো একটাকে মেরে ফেলবো। ওকে, চলো আমরা মেরে ফেলি। জন স্যাট ইন দ্য মিনিভ্যান ক্যারিং 7 প্যাসেঞ্জার্স। ক্যারি যে ভার্বটা ছিল এটার সাথে আইএনজি যুক্ত করে দিছি না? মডিফায়ার বানাই দিছি। এটা আমরা মডিফায়ার বানাই দিছি। ক্যারিংটা কিন্তু এখন ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই পাশে, এবং কোনো কনজাংশনও নাই। খেয়াল করছেন? জি, এখন কমাও নাই। কমা না থাকলে কি হয়? বাম সিম্পল। পাশের প্রথম নাউন অথবা প্রোনাউনটা সম্পর্কে সে ইনফরমেশন দেয়। তো ক্যারিং তো মডিফায়ার হয়ে গেল, কার সম্পর্কে সে ইনফরমেশন দিচ্ছে? যেহেতু কমা নাই, বাম পাশের প্রথম নাউন অথবা প্রোনাউন। ক্যারিং এর বাম পাশের প্রথম নাউন অথবা প্রোনাউন কি আছে একটু দেখেন তো? মিনিভ্যান। অর্থাৎ মিনিভ্যান সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে মিনিভ্যানটা 7টা প্যাসেঞ্জার করে 7টা প্যাসেঞ্জার ক্যারি করতেছে। এখন বাই চান্স আমি যদি এখানে একটা কমা দিয়ে দিতাম, অর্থটা চেঞ্জ হয়ে যেত কিভাবে বলেন তো? কমা দিলে কি হতো? মডিফায়ারটা কার সম্পর্কে ইনফরমেশন দিত? এটা জন সম্পর্কে সম্পর্কে সাবজেক্টটা সম্পর্কে ইনফরমেশন দিত। হ্যাঁ সাবজেক্ট সম্পর্কে। তাহলে জন হচ্ছে 7টা প্যাসেঞ্জার ক্যারি করতেছে, কথাটা ভুল। জন 7টা প্যাসেঞ্জার ক্যারি করতেছে না, জন যে অ্যাকচুয়ালি মিনিভ্যানটার উপর বসে আছে মিনি সেই ভ্যানটা মিনিভ্যানটা। 7টা তাহলে প্যাসেঞ্জার। আমি যদি কমাটা দিতাম অর্থ উল্টা হয়ে যেত, যে জনে কান্ধে মান্ধে কইরা যেমনি হোক সে হচ্ছে 7টা প্যাসেঞ্জার নিয়ে হ্যাঁ যেতেছে। ওকে, ঘটনা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে গ্রেট। চলেন, আমি একটা জিনিস দেখাচ্ছিলাম অনলাইনে। এ উইমেন প্লেজ উইথ এ পেট স্কোয়ারেল ওয়ারিং। এখন ওয়ারিং তো দেখেন আইএনজি দিচ্ছে, আইএনজি আছে, এখন এটা অবশ্যই মডিফায়ার, বাম পাশে অক্সিলারি নাই গা। এখন আপনি বলেন কমা আছে নাকি নাই? নেই না। কমা না থাকলে কি করে? তার এখানে বাম পাশের প্রথম নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, ইনফরমেশন দেয়। পরেলকে নিয়েছে। তাহলে স্কোয়ারেল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, সে হ্যাঁ। পরে এ বেল্ট কলার, তাই তো? হ্যাঁ একটা বেল্টওয়ালা, আমরা যেটা বলি সে বেল্ট মানে সরি মানে ঘন্টা, গলায় ঘন্টাওয়ালা কলার পরে, তাই তো? আমি যদি এখানে কমা দিতাম, তাহলে ওয়ারিংটা ওমেনে চলে যেত। মহিলাটা, যে মহিলাটা হচ্ছে কলার পরে আছে। ওকে, অর্থ তাহলে পুরো 360 পাল্টে গেল। আপনারা খেয়াল করছেন? জি ভাইয়া। ওকে গ্রেট। আচ্ছা, গেল। এটা ক্লিয়ার? ভার্ব প্লাস এনজি মডিফায়ার আমরা কখন করি? অ্যাক্টিভ ভয়েস থাকলে। যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে সিম্পলে রূপান্তরিত করি তখন আমরা কি করি? অ্যাক্টিভ ভয়েস। আমরা ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার ইউজ করি। ও হ্যাঁ মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা যখন সিম্পলে রূপান্তরিত করতে চাই কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কে, তখন আমরা কি করি? ভার্ব প্লাস আইএনজি মডিফায়ারে নিয়ে আইএনজি নিই। যুক্ত করে দিই, তাই তো? হ্যাঁ একটা ভার্বকে মাইরা ফেলি, তাই তো? হ্যাঁ
এখন ধরেন আপনাকে আমি বললাম জন স্যাট ইন দ্য মিনিভ্যান ক্যারিং 7 প্যাসেঞ্জার্স, এটাকে আপনি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বানান তো, বানান তাড়াতাড়ি। Found. কমপ্লেক্স তো দেওয়া আছে, জন স্যাট ইন দ্য মিনিভ্যান দ্যাট ওয়াজ ক্যারিং 7 প্যাসেঞ্জার্স, এটার কম্পাউন্ড বানান তো। John is sitting in the minivan জন স্যাট ইন দ্য মিনিভ্যান and And which is carrying seven passengers. Which হুইচ one? তো আবার কমপ্লেক্স হয়ে গেল। Oh, আপনার তো কম্পাউন্ড বানাইতে হলে ফ্যান ভয়েসে স্টিক থাকতে হবে। যেমন বলে দিই জন স্যাট ইন দ্য মিনিভ্যান and it was carrying 7 passengers, হয়েছে না? and it was হয়েছে? জি। আপনারা এই সেন্টেন্সটাকে a women plays with a pet squirrel wearing a ballet collar in the blah blah blah, এটাকে আপনারা কমপ্লেক্সে রূপান্তরিত করেন তো। a women plays with a pet squirrel, এটাকে কমপ্লেক্স বানান। বেশিরভাগই খেয়াল রাখবেন দ্যাট, হুইচ, হু, এগুলো দিয়েই করে ফেলা যায়। জোরে আমি শুনতে পাচ্ছি না। A woman plays with a pet squirrel which was wearing a belt collar. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে a woman plays with a pet squirrel who was অথবা which was অথবা that was wearing, তো বুঝছেন belt আপনারা যখন মডিফায়ার আটকায় যাবেন অর্থটা বুঝতেছেন না তখন কি করবেন, এইভাবে কমপ্লেক্সে ভাঙায় নেবেন। নোট করেন, আমরা যখন পরীক্ষার হলে মডিফায়ার নিয়ে আটকায় যাব যে কি বুঝাইতেছে অর্থটা, আমরা কি করব, এটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে মনে মনে ভাইবা নিব, তাহলে অর্থটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, মডিফায়ার আরেক ধরনের আছে, হ্যাঁ, এটা গেল কি অ্যাক্টিভ ভয়েসের জন্য আইএনজি, তাই না? অ্যাক্টিভ ভয়েস থাকলে আইএনজি হয়, হ্যাঁ। আর প্যাসিভ ভয়েস থাকলে কি হয় জানেন, পাস্ট পার্টিসিপল বসে। যেমন আই বট আ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, আমি একটা গাড়ি কিনছি যেটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাই তো? এখানে আপনারা বের করেন তো ভার্ব কয়টা, মেইন ভার্ব কয়টা, বের করেন বের করেন বের করেন। I brought our from was important. Which was important from included. I kind of bought হবে। কি আমি তো শুনতাছি না কারো কথা, আচ্ছা, বুঝলাম না। এখানে bought একটা ভার্ব আর একটা হচ্ছে imported না? আরেকটা হচ্ছে ইম্পোর্টেড, রাইট, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে, একটু নোট করেন। প্রথম আমরা খেয়াল করব কয়টা ভার্ব আছে, কয়টা মেইন ভার্ব আছে, নোট করেন। ফার্স্ট আমরা কি খেয়াল করব একটা সেন্টেন্স দেখার পর কয়টা ভার্ব main আছে। verb আছে। এরপর আমরা খেয়াল করব অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা, অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা বের করুন। বলেন অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা? আচ্ছা, হুইচ দ্বারা কি বুঝাইতেছে এখানে, হুইচটা কি, হুইচ দ্বারা কারে বুঝাইতেছে? which তো কারকে বলছে। গাড়িটারে বুঝাইতেছে, তাই না? কার। এখন আপনার বানান এ কার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, তাই না? হুইচের জায়গায় এ কারের চিন্তা করেন। এখন এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ? এ কার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, ওটা প্যাসিভ। এটা প্যাসিভ। প্যাসিভ আছে, রাইট। কোন টেন্সে আছে? আমি আপনাদের কিন্তু বলে ফেলবো টেন্স ভয়েস, পাস্ট ইনডিফিনিট। রাইট, পাস্ট ইনডিফিনিট কিন্তু প্যাসিভ আছে। যাই হোক, এখানে মেন কথা হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা সিম্পলে রূপান্তরিত করব। দেখেন অ্যাক্টিভকে যখন আমরা সিম্পলে রূপান্তরিত করি আমরা আইএনজি যুক্ত করি, প্যাসিভ থাকলে আইএনজি যুক্ত করা যাবে না, প্যাসিভ থাকলে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। প্যাসিভ থাকলে কি ইউজ করতে হয়? পাস্ট পার্টিসিপল। যেমন আই বট এ কার, ইম্পোর্টিং লিখি নাই, লিখছে কি ইম্পোর্টেড ফ্রম জাপান। ইম্পোর্টেড এখানে কিন্তু আর ভার্ব নাই। হ্যাঁ, which was the past। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, ইম্পোর্টেড থেকে এখানে ভার্ব আছে, ভার্ব নাই। আর কেমনে বুঝছি? আইএনজিটা তো ইজিলি বোঝা যায়, অক্সিলারি আছে কি নাই। এন্ড ইম্পোর্টেড আছে, দেখতে তো এটা পাস্ট টেন্স মনে হইতেছে না, পাস্ট ইনডিফিনিট মনে হইতেছে না? কেমনে বুঝবেন এটা যে অক্সিলারি ভার্ব? না, অক্সিলারি বাদ দেন, হ্যাজ হ্যাভ থাকলেও আপনি বুঝতেন যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? হ্যাঁ। এখন ইম্পোর্টেড লেখা দেখে মনে হইতেছে না পাস্ট ইনডিফিনিট টেন্স? হ্যাঁ। এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্সে নাই, এটা জাস্ট একটা মডিফায়ার হিসেবে আছে।
এটা টেন্সের রুল থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু আমি কেমনে বুঝতেছি এটা একটা মডিফায়ার, কোনো টেন্স না? দেখে তো দেখে পাস্ট ইনডিফিনিট মনে হচ্ছে না? আপনারাই বলেন। হ্যাঁ দেখে মনে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আই বট এ কার ইম্পোর্টেড ফ্রম জাপান। হ্যাঁ কিন্তু কেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না? কারণ এখন এখানে না একটু কমন সেন্স খাটাতে হবে। কমন সেন্সটা আমি একটু বলি। আই বট এ কার ইম্পোর্টেড ফ্রম জাপান বলতেছে, আর আমি যদি ধরেও এটা পাস্ট ইনডিফিনিট তাহলে হবো গাড়িটা ইম্পোর্ট করছে। মিনিংটা দেখেন, এই ক্ষেত্রে আমরা যখন পাস্ট পার্টিসিপল মডিফায়ার ইউজ করবো, আইএনজি মডিফায়ার না। আইএনজি মডিফায়ার তো ইজিলি চিনতে পারবো যে আইএনজি এম ইজ আর ওয়াজ অন নাই। কিন্তু পাস্ট পার্টিসিপল মডিফায়ার মানে ভি3 মডিফায়ার যখন থাকবে তখন আপনাদের দেখতে হইব অর্থটা আসলে মিলছে নাকি। গাড়িটা কি ইম্পোর্ট করতে পারে? না, গাড়িকে ইম্পোর্ট করা হয়। হয়, এর মানে কি এটা আসলে পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট নিজেই কাজ করে নাই। অ্যাক্টিভ ভয়েসের মানে কি? সাবজেক্ট নিজেই কাজ করে। গাড়ি কি ইম্পোর্ট করতে পারে? না, গাড়িকে করা হয়। করা হয়, এর মানে কি এটা আসলে এটা অক্সিলারি, এটা পাস্ট ইনডিফিনিট না। প্রথম কথা, এটা পাস্ট ইনডিফিনিট না। অর্থাৎ পাস্ট পার্টিসিপল মডিফায়ারের ক্ষেত্রে একটা প্রবলেম হয় স্টুডেন্টের, সেটা হচ্ছে কি এটা পাস্ট ইনডিফিনিট নাকি মডিফায়ার আমরা বুঝতে পারতেছি না। উপায় কি? দেখবেন সাবজেক্ট নিজে কাজ করতেছে নাকি। সাবজেক্ট নিজে কাজ করা যদি বুঝায় তাহলে এটা ভার্ব। যদি বোঝা যায় যে সাবজেক্ট নিজে কাজ করতেছে না তাহলে বুঝতে হবে যে এটা মডিফায়ার। অর্থাৎ প্যাসিভটাকে মডিফায়ারে রূপান্তরিত করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এখন আই বট এ কার ইম্পোর্টেড ফ্রম জাপান, এটাকে ধরেন পরীক্ষা এমনি আসছে, আপনি অর্থ বুঝতেছেন না কি বুঝাইছে, তখন যদি বুঝেন এটা মডিফায়ার তখন এটা কমপ্লেক্সে রূপান্তরিত করে নেন। তাহলে আপনি এই যে কমপ্লেক্সের উপর আই বট এ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, তাহলে আপনার অর্থটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারলেন না? হ্যাঁ। আইএলটিএস এর প্যাসেজগুলোতে খারাপ করার একটাই কারণ এই জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টরা বুঝে না। আপনারা কি বুঝছেন? না বুঝলেও ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডেড হচ্ছে। এটা দরকার হলে 3-4 বার দেখবেন এই ভিডিওটা, কারণ এখানে যা বুঝাইতেছি এটা আপনার রাইটিং রিডিং দুটাতেই আপনার 7-8 পাইতে হলে আপনার অবশ্যই জানতে হবে এই জিনিসগুলো। ওকে, তাহলে আই বট এ কার ইম্পোর্টেড ফ্রম জাপান। কমার ব্যবহারটাও দেখেন একই, মডিফায়ারের ক্ষেত্রে কমার ব্যবহারটা একই। কমা নাই এর মানে কাকে মডিফাই করতেছে? গাড়িকে, পাশের নাউনটাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমা থাকতো কাকে মডিফাই করতো? সাবজেক্টকে, মানে আই। তখন অর্থ কি যেত কমা হইলে? আমারে জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাই না? হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস শেখানোর আছে, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এটার একটা স্ক্রিনশট তুলেন, দাঁড়ান আমি একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট দাঁড়ান আমি, হ্যাঁ তুলছেন? দেখেন এগুলোর অনেক নাম আছে, অ্যাপোজিটিভ এটা সেটা, কিন্তু আমি আপনাদেরকে কঠিন কোনো টার্মিনোলজি শেখাবো না। হ্যাঁ, ইজি একটা জিনিস লিখছি, এক্সট্রা ইনফরমেশন। ওকে, প্যাসেজ গুলোতে এক্সট্রা ইনফরমেশন গুলো কেমনে দেয় আমি আপনাকে দেখাই। ও উপসি টুপসি, আচ্ছা এখানে এক্সট্রা ইনফরমেশন দিছে, দেখেন ব্রেকেট দেয়া। আমরা ছোটবেলায় শিখছিলাম না ব্রেকেট দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়, শিখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া শিখেছিলাম। এটা হচ্ছে ছোটবেলার পড়া। আইএলটিএস এর প্যাসেজে ব্রেকেট কম, অন্যান্য ভাবে এক্সট্রা ইনফরমেশন গুলো দেয়। কেমনে দেয় চলেন আমরা দেখি। এটা তো অভ্যস্ত হওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা এগুলো বাদ, এগুলো পড়ানো শেষ। দেখেন, সাকিব দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ইজ এ গুড প্লেয়ার। তো বেসিক্যালি আমি বলতে চাচ্ছিলাম সাকিব ইজ এ গুড প্লেয়ার, কিন্তু সাকিব সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন দিছি, এটা ব্রেকেটে দিতে পারতাম না? দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, ব্রেকেটটা আর কি কি দেওয়া যায়, কমাও দেওয়া যায়। সাকিব কমা দ্য বাংলাদেশ, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ কমা ইজ এ গুড প্লেয়ার। বুঝতে পারছেন? আপনাদের কথা আমি না কারোরটা শুনতে পারতেছি না, আমি কি ক্লাসটা নেবো নাকি বুঝতেছি না। ও ভাই, আসলে একটু স্ক্রিনশট নিতেছিলাম তখন ওটা নিতে পারিনি আসলে। আচ্ছা আচ্ছা, আপনাদের কণ্ঠ না শুনলে তো ঝামেলা। ঠিক না বে ঠিক? ভাই ঠিক। ঠিক, ওকে ওকে। সাকিব, এরপর দেখেন সাকিব কমা হু ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ইজ এ গুড প্লেয়ার। এখানে আমার মেইন কথা বলার উদ্দেশ্য ছিল যে সাকিব ইজ এ গুড প্লেয়ার,
কিন্তু মাঝখানে এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া আছে, কমা Who is the captain of ক্যাপ্টেন অফ Bangladesh? বাংলাদেশ। এবং এই ইনফরমেশনটা পেটের মাঝখানে কেমনে ঢুকেছে, দুইটা কমা দিয়া। ও আর হ্যাঁ, কি কিভাবে করা যায় দেখেন, সাকিব হাইফেন দিছে, এবার দেখেন সাকিব হাইফেন হাইফেন দিছে, দেওয়া যায়। অবশ্যই এই যে হাইফেনের ব্যাপার দেখেন, সাকিব হাইফেন দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ হাইফেন ইজ এ গুড প্লেয়ার, এইভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ এইভাবে আমরা যদি দেখি আমরা বুঝতে পারবো যেগুলো এক্সট্রা ইনফরমেশন। বেসিক সেন্টেন্সটা হচ্ছে সাকিব ইজ এ গুড প্লেয়ার। আইএলটিএস এর লাইনগুলা, প্যাসেজের লাইনগুলো পড়তে কঠিন লাগে কেন, কারণ মাঝখানে অনেক ইনফরমেশন এভাবে ঢুকায় দেয়, এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ জি ভাই, অনেক কমা পরে আবার হাইফেন আর অনেক। হ্যাঁ, এখন হচ্ছে এটা কেমনে দেয় আপনার বুঝতে হবে। আর এটা কেন শিখাইতেছি, আপনারা এটা বাদ দিয়ে যখন সেন্টেন্সটা পড়বেন দেখবেন যে সেন্টেন্সটা আসলে অনেক ইজি। এটা বাদ দিয়ে পড়েন, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ সাকিব ইজ এ গুড প্লেয়ার, ইজি হয়ে গেল না? জি ভাই, আচ্ছা, আবার আর কি করে, কোলন দেয়, সাকিব কোলন দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, বাংলাদেশ আবার হাইফেন ইজ এ গুড প্লেয়ার। ওকে, আবার দেখেন এগুলো হচ্ছে পেটের মাঝখানে যদি বসে এক্সট্রা ইনফরমেশন এমনি দেয়। যদি লাস্টে বসে সাকিব ইজ এ গুড প্লেয়ার কমা দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, সাকিব ইজ এ গুড প্লেয়ার হাইফেন দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, সাকিব ইজ এ গুড প্লেয়ার কোলন দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ। এটা বুঝছেন? জি ভাই। এক্সেলেন্ট। তাহলে আমরা আজকে কি কি আচ্ছা শিখলাম? ভাই, তাহলে কি রাইটিং ও এভাবে দিতে পারবো আমরা? অবশ্যই, এগুলো যদি রাইটিং ইউজ করতে পারেন অনেক বেশি নাম্বার পাবেন। আমি রাইটিং এ ভালো করছি এই কারণে। ওকে, সত্যি কথা যেটা। আচ্ছা কিন্তু ভাই আরেকটা জিনিস দেখেন, যে সাকিব ইজ এ গুড প্লেয়ার, এখানে কোলনটা কিরকম দেখা যায় না? দেখা যাচ্ছে কিন্তু এটার ব্যবহার যাচ্ছে আছে। না, মানে যায় না এরকম যায় লাগে। না হচ্ছে বড় কথা হচ্ছে আপনারা দেখেন নাই, ও হ্যাঁ, বুঝতে পারছেন? যা আমরা দেখি নাই তাই তো মনে হয় যে কেমন যেন লাগতেছে, তাই না? জি ভাইয়া। যেমন ধরেন আমরা জানি যে আমরা বলি যে সাজেশন, তাই না? সাজেশন, হ্যাঁ। সাজেশনের সঠিক উচ্চারণ কি জানেন কি? না। সাজেশন। শুনে একটু অদ্ভুত লাগছে না, এটা কি কইলো? বাট সাজেশনের সঠিক উচ্চারণ হচ্ছে সাজেশন। আমরা কথিত রূপে কথ্য রূপে আস্তে আস্তে শব্দগুলো চেঞ্জ হইতে হইতে সাজেশন হয়ে গেছে, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে সাজেশন, তাই না? জি ভাইয়া। সাজেশন বাংলাদেশে কয়জন ইউজ করে দেখেন, বাংলাদেশে সবাই সাজেশন ইউজ করে, ইভেন বইগুলোতে সাজেশন লেখা থাকে। সঠিক উচ্চারণ হচ্ছে সাজেশন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, কিন্তু এটা উচ্চারণ করতে একটু কঠিন হয়। এই উচ্চারণটা আমার ঠিক করতে 3 দিন লাগছে। উচ্চারণ করেন তো সাজেশন, সাজেশন হয়নি। লাস্টে একটু চ এর মতো আসবে, সাজেশন, সাজেশন চন না চান, সাজেশন, সাজেশন সাজেশন, সাজেস্ট নামে একটা বেটা আছে, ওকে চান, সাজেশন। সাজেশন। গুড, কাছাকাছি গেছে, বাট এটা জিহ্বায় আনতে আনতে 2-3 দিন লেগে যায়। সাজেশন। ওকে, একটু বুঝছেন? জি ভাইয়া। ওয়াও। তাহলে দেখেন এখন আমরা আইএলটিএস এর একটা প্যাসেজে যাই। হ্যাঁ, দেখেন ওরা আসলে কেমনে খেলে। এই কারণে মনে হয় যেন প্যাসেজ গুলো খুব কঠিন, আসলে প্যাসেজ গুলো কঠিন না। একটু একটু দাঁড়ান তো। ওকে, একটা প্যাসেজ খুললাম। হ্যাঁ, কেমনি স্টেন থেকে খুললাম, হুদাই র্যান্ডমলি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্লাসটা একটু লম্বা হচ্ছে কারণ আজকে ক্লাসটা একটু লম্বা হওয়া একটু দরকার। হ্যাঁ, ঘোলা আসছে। কি ঘোলা আসছে? ও হ্যাঁ, না এখন ঠিক আছে। নেট স্লো থাকলে ঘোলা আসে। আচ্ছা, ওকে, দাঁড়ান আমি যে কোনো একটা প্যাসেজে চলে যাই। মাই গড, চলেন এই লাইনটা একটু পড়ি। হ্যাঁ, দেয়ার আর নেভারদিলেস, এই যে এখান থেকে কোথায়? দেয়ার আর, এই যে আমি দাগাইছি দেয়ার আর হ্যাঁ। নেভারদিলেস। হ্যাঁ, এখান থেকে দেখেন কত বড় সেন্টেন্স। হ্যাঁ, চলেন আমরা এই সেন্টেন্সটাকে ইজি বানাই। হ্যাঁ, দেয়ার আর কমা নেভারদিলেস। নরমালি আমরা নেভারদিলেস এতদিন কি শিখে আসছি? ফার্স্টে লিখি নেভারদিলেস, Nevertheless, there are people কিন্তু আমরা এখন working. কি দেখলাম, নেভারদিলেস পেটের মাঝখানে বসানো যায়, হ্যাঁ। কিন্তু পেটের মাঝখানে যদি ঢুকাইতে হয়ও তাহলে দুই পাশে দুইটা কমা। কমা দিতে হবে অথবা হাইফেন দিতে হবে। খেয়াল থাকবে? হ্যাঁ। যেমন আমরা বলি না অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড কি ফার্স্ট লাইনে শুধু বসে অন দি আদার হ্যান্ড ইজ এ গুড বয়? আমরা লিখতে পারি হি ইজ অন দি আদার হ্যান্ড ইজ এ গুড বয়। Is বাট আমরা যখন এগুলো মাঝখানে বসাবো দুই পাশে দুইটা কমা বসাইতে কমা হবে। বা ক্লিয়ার? হাইফেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা দেয়ার আর নেভারদিলেস, তাহলে এটা বাদ দিলাম, নেভারদিলেস বাদ দেন। দেয়ার আর পিপল ওয়ার্কিং, Working এটা এ- ভার্ব, ওয়ার্কিং ভার্ব না।
না না সরি মডিফায়ার এখানে কেমনে ওয়ার্ড বুঝছি আমরা? কেমনে বুঝছি? আইএনজি আছে। অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, ওয়ার্কিং এর বাম পাশে কোনো অক্সিলারি ভার্ব সরাসরি নাই, তাই তো? কমা আছে নাকি নাই? নেই কমা তো তাহলে আছে। কাকে মডিফাই করতেছে? কি কর না কোন কমা করতে পারছে? ও মানে ওয়ার্কিং এর নেই। পর আগে নাই। ওয়ার্কিং এর আগে কমা দেখতে পাচ্ছেন? যদি না, কমা নাই, কাকে মডিফাই করতেছে? কার সম্পর্কে ওকে, ইনফরমেশন দিচ্ছে? মানুষকে। মানুষ সম্পর্কে। এখন এই সেন্টেন্সটা কি? এখন আমরা তো বুঝলাম এটা সিম্পলে রূপান্তরিত করা হয়েছে যেহেতু মডিফায়ার আছে। কমপ্লেক্স বানান তো। পিপল ওয়ার্কিং, দেয়ার আর পিপল ওয়ার্কিং। There are people work. কমপ্লেক্স বানাবো? হ্যাঁ, কমপ্লেক্স বানান। দেয়ার আর পিপল ওয়ার্কিং ইন সামথিং। হ্যাঁ, আপনি পিপল ওয়ার্কিং এই জায়গাটা কমপ্লেক্স বানান তো। There are people working. আমি কি বলছিলাম? হু হুইচ দ্যাট এগুলো দিয়ে করতে। তাহলে দেয়ার আর পিপল হু Oh, there are people who are working. হইছে? কমপ্লেক্স হইছে? দেয়ার আর পিপল হু আর ওয়ার্কিং হইছে? এবার সেন্টেন্সটা পর্যন্ত ইজি হয়ে গেল না? দেয়ার আর পিপল হু আর ওয়ার্কিং ইন লাক্সারিয়াস স্টেট অফ দ্য আর্ট সেন্টার্স। Designed to. ঠিক আছে? তাহলে যে মানুষগুলা যারা কাজ করছে, কমপ্লেক্স যখন আমি বানাই নিলাম মনে মনে, ইজি হয়ে গেল না? জি ভাইয়া। ইজি হচ্ছে এখন রিডিং। জি ভাইয়া। ওকে, এই ক্লাসটা একটু লম্বা হবে ইচ্ছা করে। ওকে, দেয়ার আর পিপল হু আর ওয়ার্কিং ইন লাক্সারিয়াস, একটার কথা বললো, কোথায় কোথায় কাজ করতেছে? লাক্সারিয়াস Luxurious. স্টেট অফ দ্য আর্ট সেন্টার্স ডিজাইনড। Design. এখন ডিজাইনড এটা কি ভার্ব নাকি কিসে আছে এটা বলেন? ডিজাইন তো ভার্ব। ভার্ব নাকি মডিফায়ার? ভালো করে দেখেন। দেখে তো মনে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? হ্যাঁ, এন্ড কোশ্চেন করেন এটা সাবজেক্টটা কি? সেন্টার্স। সেন্টার্স ডিজাইন, এন্ড সেন্টার কি ডিজাইন করতে পারে নিজে নিজে? না পারে না। তাহলে কি এটা অ্যাক্টিভে আছে? মানে একটা এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে নাকি এটা মডিফায়ার বলেন? মডিফায়ার হিসেবে আছে। কারণ আমি কেমনে বুঝছি? কারণ কারণ আমি দেখতেছি ডিজাইনকে তো আর লজিক্যালি করা যায় না। সেন্টার নিজে নিজে ডিজাইন করতে পারে না, অর্থাৎ এটা কেউ করে, অর্থাৎ হ্যাঁ। এটা প্যাসিভে আছে, এখন এটা প্যাসিভে রূপান্তরিত করে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার যখন থাকবে তখন কি হু, দ্যাট, হুইচ ইউজ করবেন, রাইট? আর যদি দেখেন পাস্ট ইনডিফিনিট এর মতো দেখতে, কিন্তু এটাও তো মডিফায়ার হইতে পারে, পাস্ট পার্টিসিপল মডিফায়ার, ভিত্রি মডিফায়ার হতে পারে না? তখন আমরা কি করব? প্যাসিভে চেঞ্জ করার চেষ্টা করব। এটা প্যাসিভে চেঞ্জ করার চেষ্টা করব। স্টেট অফ আর্ট সেন্টার্স ডিজাইনড, এটাও centers designed by এটাও দ্যাট হুইচ দ্যাট ট্রাই করেন। that is state of art centers. এখানে which is designed. হু হুইচ দ্যাট দ্যাট ট্রাই করেন। State of art centers which is designed by the রাইট, সেন্টার যেহেতু আছে প্লুরাল, তাহলে আমরা হুইচ আর ডিজাইন লিখতে পারি না? হ্যাঁ। হলো? তো আমরা মডিফায়ার দুইটা দেখলাম, আইএনজি আবার হচ্ছে কি ভিসি মডিফায়ার দুইটা দেখলাম না? জি ভাইয়া। তো আমরা বোঝার জন্য কি করব? দ্যাট আর হুইচ দেয়া, which দিয়ে কানেক্ট করে একটা হ্যাঁ, complex এটা বানিয়ে অর্থটা বোঝার চেষ্টা করব। যেমন স্টেট অফ দ্য আর্ট সেন্টার্স ডিজাইন টু স্টিমুলেট, তাহলে আমরা এখন দেখেন পড়তেছি স্টেট অফ আর্ট সেন্টার্স দ্যাট আর ডিজাইন টু স্টিমুলেট, যেগুলা ডিজাইন করা হয়েছে। ডিজাইন করা একটু হচ্ছে। ক্লিয়ার হয়েছে না এবার? জি ভাইয়া। অর্থাৎ মডিফায়ার এবং ভার্বের মধ্যে পার্থক্য বুঝতে পারলে আইএলটিএস আপনি রিডিংটা ভালো বুঝবেন। যে ভালো বুঝতে পারে অর্থ সেই রিডিং এ ভালো করে, খুবই কমন সেন্স, রাইট? জি ভাইয়া। আমরা আরেকটু পড়ি। আপনাদেরকে বোরিং লাগতেছে? ক্লাসটা একটু বড় হচ্ছে দেখে? না 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 ভাইয়া। ওকে ওকে গ্রেট। আরো কিছু লাইন দেখে। ফর রবার্ট, আচ্ছা এই লাইনটা পড়েন। ফর রবার্ট বি কিয়ালডেনি, কমা, Professor of সাইকোলজি এট অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, কমা। তাহলে এই যে জায়গাটা এটা কি? এটা বলেন। extra. এটা এক্সট্রা ইনফরমেশন, দুইটা কমা দিয়ে দিছে, রাইট? হ্যাঁ। তো এইগুলো আমাদের পড়ার দরকার নেই, বাদ দেন। একটা লোক সে কি বলছে One এখান থেকে reason সেন্টেন্সটা, one reason that companies don't succeed as often as they should, মানে কোম্পানিগুলো যতটুকু সাকসেস হওয়ার কথা সাকসেস হতে পারে না, কারণটা হচ্ছে কি is that innovation starts with recruitment। তো কোম্পানিগুলো যে সাকসেসফুল হওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু করতে পারে না, এটা কারণ কি? ইনোভেশন গুলো শুরুই হয় রিক্রুটমেন্ট দিয়ে। is that innovation starts with recruitment, ইনোভেশনটা শুরুই হবে রিক্রুটমেন্টের মাধ্যমে, মানে মানুষকে আপনি চাকরিতে নেবেন। ওকে, সো এখানে এক্সটেনশন তো ভেঙে ভেঙে পড়লে ইজি হচ্ছে না? জি ভাইয়া।
Research shows that fit between an employee's values and a company's values makes a difference. এখানে makes তো verb, এটা subject কি বলেন তো? সাবজেক্ট ইনফ্লুয়েন্স ভ্যালুস এ কোম্পানিজ একটু ভালো করে পড়েন, টাইম দিলাম 2 মিনিট। research shows that the fit between an employee's values and a company's values আচ্ছা ভাই রিসার্চ হবে কারণ রিসার্চ না 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 রিসার্চ তো শো করে রিসার্চ তো shows, এটা অলরেডি ভার্ব আছে, এখানে এটা একটা ভার্ব, এটা সাবজেক্ট কই? করছে সাবজেক্ট কি কি হইতে পারে ভাবেন? Fit. এমপ্লয়ি আর কোম্পানি ভ্যালুজ হইতে পারে, এই ভ্যালুজ হইতে পারে, কিন্তু এখানে মেক্স আছে প্লুরাল। ভার্ব কি হইতে পারে? এ ফিট, দা ফিট, কি হবে দ্য দা ফিট ফিট। হ্যাঁ, ফিট মানে সুইটেবিলিটি, ও মানে এমপ্লয়ির ভ্যালু আর কোম্পানির ভ্যালুর যে সুইটেবিলিটি থাকে, ফিট মানে ম্যাচ করছে নাকি, ওইটাই ডিফারেন্স মেক করে। ও তো আমরা আচ্ছা এখন থেকে কি করবো, একটা সেন্টেন্স পড়ার পর ওই ভার্বটা সাবজেক্টটা বের করতে হবে। আইএলটিএস কি করে, ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে অনেক কিছু লেখে। যেমন দেখেন, দা ফিটের পরে কি কি লেখছে, বিটুইন এগুলো লেখছে, এগুলোতে বাদ দেন, এগুলো বাদ দেন, দা ফিট মেক্স এ ডিফারেন্স। ক্লিয়ার? জি ভাইয়া এটার জন্য আইএলটিএস এর প্যাসেজগুলো কঠিন মনে হয়, আসলে কঠিন নয়, এগুলো মাথায় থাকতে হবে। এই ভিডিওটা যেটা রেকর্ড হচ্ছে 5-6 বার দেখবেন আপনারা, দেখেন আপনাদের রিডিং কোথায় চলে যায়। ওকে ভাইয়া রিডিং কেমনে করতে হবে না করতে হবে এটা তো ইউটিউবে দেখা যায়, কিন্তু আসলে রিডিং কেমনে ভালো করতে হবে এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া they make and whether 2 years after, এই যে দেখেন একটু দুইটা কমা দিয়ে কি করছে, and whether, এটার পরে বলতেছে whether 2 বছর তারা জয়েন করার পরে, এটা বাদ দেন, এক্সট্রা ইনফরমেশন দুইটা কমা দিয়ে whether they are still at the company। এবার সেন্টেন্স studied at Harvard Business School show that। করে অল দোজ আচ্ছা এখানে শো কেন হয়েছে, শোস কেন হয় নাই? লেখা তো হার্ভার্ড মানে এটা বিজনেস স্কুল। দেখাচ্ছে বুঝিয়ে না না না, দেখাচ্ছে, কিন্তু শো কেন হইলো, শোস কেন হয় নাই? কারণ এখানে তো হার্ভার্ড বিজনেস স্কুল লেখা, শো কেন হলো? তাহলে কি সাবজেক্ট হার্ভার্ড বিজনেস স্কুল নয়? সাবজেক্টটা কি এখানে? স্টাডিজ। তো আমরা যখন একটা ভার্ব দেখবো, এটা সাবজেক্টটা আমাদেরকে বের করতে হবে। কি দেখাচ্ছে? হার্ভার্ড স্কুল দেখাইতেছে না নাকি স্টাডিজ দেখাচ্ছে? মানে বিভিন্ন গবেষণা, বিভিন্ন গবেষণা বলতেছে তো, তাই তো? এখানে সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। Although some individuals may be more creative than others, almost every individuals can be creative in the right circumstances। এখানে দেখার কিছু নেই। One of the most famous photographs, এই যে দেখেন one of the নিয়মটা চলে আসছে, one of the আছে না, এরপর দেখেন ফটোগ্রাফ লেখছে নাকি ফটোগ্রাফস, প্লুরাল আছে না? Yeah, in the story of rock and roll emphasizes, এটা একটা ভার্ব, জোর দেওয়া, emphasizes, এটা সাবজেক্ট কি? emphasizes। তো আমি দেখতেছি ভার্বের সাথে এস যুক্ত হইছে, এটা সাবজেক্ট যুক্ত হবে। দেখে স্টোরি না 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 ইন দ্য স্টোরি অফ রক এন্ড স্টোরি হবে না বাইর করেন। one of the most famous photographs না স্টোরি না সাবজেক্ট চিন্তা করেন, ভালো করে পড়েন। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফস, একটা ফটোগ্রাফ নিয়ে আলোচনা করা হইতেছে। ইন দ্য স্টোরি অফ রক এন্ড রোলস, রক এন্ড রোলস একটা রক এন্ড রোলস এর স্টোরিতে একটা ফটোগ্রাফ আছে, এটাই কি মেইন কথা না? তার এমফাসাইজ আসলে কে করতেছে? ওই ফটোগ্রাফটা, ওই যে ওয়ান অফ দ্য ফেমাস ফটোগ্রাফস, ওই ফটোগ্রাফটা এমফাসাইজ করতেছে, স্টোরিটা এমফাসাইজ করতেছে না। অর্থটা বোঝার চেষ্টা করুন, বুঝছেন? One of the most famous photographs in the story of rock and roll emphasizes, the subject ultimately হচ্ছে যে ফটোগ্রাফটা নিয়ে আলোচনা হচ্ছে। ক্লিয়ার? Killed in his views, emphasize killed in his views, the 1956 picture of singers Elvis Presley, Carl Perkins, দেখেন এক্সট্রা ইনফরমেশন। তো এলভিস প্রিসলি একটা ছবিতে ওখানে ব্রেকেটে লেখা কার্ল পার্কিন্স, জনি ক্যাশ এন্ড জরি লি লিউইস জ্যামিং। এখন আপনারাই বলেন এটা কি ভার্ব নাকি মডিফায়ার? জ্যামিং জ্যামিং মানে হচ্ছে যে জ্যাম ট্যাম করা, মডিফায়ার মডিফায়ার কেমনে বুঝছেন? আইএনজি আইএনজি, আইএনজি থাকলে মডিফায়ার?
না Auxiliary verb নাই। বাম পাশে অক্সিলারি নাই, এখন এটাকে কমপ্লেক্স বানান। হ্যাঁ জনি ক্যাশ অ্যান্ড জেরি লিভিস জ্যামিং হুইচ দ্যাট দিয়ে করেন। এটা কি কমপ্লেক্স বানাবো না? জি কমপ্লেক্স বানাবেন। আইএনজি মডিফায়ার বানালি কমপ্লেক্স বানানোর চেষ্টা করবেন। জনি ক্যাশ উইথ মডিফায়ারের বাম পাশে কমা আছে নাকি নাই আগে খেয়াল করেন। না কমা নেই। কমা না থাকলে কি হবো? আরে ভুলে গেছি। সময় আপনার খেয়াল নাই? কমা না থাকলে কি হয়? কমা না থাকলে বাম পাশের নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। ও হ্যাঁ 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 তাহলে এখন বলেন জ্যামিং মডিফায়ারটা কার সম্পর্কে মডিফাই এটা করতেছে? জেরি লি লুইস। এই জেরি লুইস, অথবা এর আগে যদি একটু টান দেন, এই যে তিনজনের কথা বলছে, কার্ল পার্কিন্স, জনি ক্যাশ এন্ড জেরি লুইন, এই পুরাটা জেরি লি। হ্যাঁ পুরো পুরোটাই। সবার নাম দিব? হ্যাঁ মানে এটা একটু ডিফারেন্ট। ও হ্যাঁ আমি লিউইজি এই জন্য শুধু একটি দেখতেছিলাম। একটাই ঠিক আছে, ধরেন লিউইজের কথাও যদি ধরেন তাও তো অর্থ। আচ্ছা এরা একসাথে জ্যামিং who করতেছে was পিয়ানো jamming ইন Johnny সাউথ at the piano? স্টুডিওস ইন মেমফিস টেলস এ হিডেন স্টোরি। সেটা এরকম হবে না, জেরি লি লিউইস who was jamming at a piano? আচ্ছা জ্যামিং বাম পাশে কি আছে? নাউন কোনটা? লিউইস, মানে জেরি লি লুইস একটা বেটা, হ্যাঁ সে এট এ পিয়ানো Who জ্যামিং was করতেছে jamming? ইন সাউথ স্টুডিওস ইন মেমফিস টেলস। ও হ্যাঁ, এখানে আবার টেলস টেলস, এখন এই টেলস কথা verb. যে বলতেছে, কে কথা বলতেছে বলেন? piano in the sun in টেলস যেহেতু দেওয়া আছে, তো সাবজেক্ট জেরি তাহলে থার্ড পারসন হবে। জেরিলি কথা বলতেছে, হ্যাঁ উনি কেমনে কথা বুঝছি? বলছে। কারণ এখানে সিঙ্গুলার টেলস আছে, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস যুক্ত হয় না? হ্যাঁ তো একজনই কথা বলছে, জেরিলি কথা বলতেছে। ক্লিয়ার হচ্ছে অর্থগুলো এখন একটু একটু? জি ভাইয়া। could have been a pointer missing from the picture is Roy Orbison, a greater natural singer than Louis। আচ্ছা এই সেন্টেন্সটা একটু দেখি। হ্যাঁ missing from the picture is Roy Orbison সরি, greater মিসিংটা কি? missing from missing আচ্ছা দেখেন এই সেন্টেন্সে ভার্ব গুলো একটু বের এটাও করুন তো তো। এই যে- মডিফায়ার হবে, এটার আগে আচ্ছা এইটা থেকে এই লাইনটা পর্যন্ত আমি যতটুকু মাত্র দাগাইলাম, হ্যাঁ। ভার্ব পাটাস। missing from the picture is Roy a greater natural singer greater natural singer than এখানে ভার্ব পার্ট আছে, একটু বলুন তো। greater missing from modifier greater ito cash than greater no ভার্ব কই কুইক, সময় কম। greater গ্রেটার ভার্ব, the natural singer ন্যাচারাল ভার্ব। a greater natural singer Picture. আচ্ছা ভার্ব কয় প্রকার শিখেছেন ভাই? অক্সিলারি আর কি অ্যাকশন ভার্ব। আপনার ভার্ব খুঁজে পাইতেছেন না কেন? এটা ইজটা অক্সিলারি আছে না ইজ, হ্যাঁ is the auxiliary আর কোনো ভার্ব আছে? অক্সিলারি আছে আর অথবা অ্যাকশন ভার্ব আছে? নাই। নাই এত ভাবতেছেন কেন? কনফিউজ হয়ে যাস না। একটাই একটা ভার্ব আছে ইজ, আর বাকি একটাও কি ভার্ব আছে? নাই। এরপরে সেন্টেন্সটা কত বড় আপনারা খেয়াল করছেন? হ্যাঁ চলেন এই সেন্টেন্সটার মজা দেখাই। মিসিং ফ্রম দ্য পিকচার ইজ রয় অরবিনসন। অদ্ভুত একটা সেন্টেন্স। নরমালি সেন্টেন্সটা কেমনে থাকে জানেন? রয় অরবিনসন ইজ মিসিং ফ্রম দ্য পিকচার। এমনি থাকে না যে অরবিনসন পিকচারে নাইগা, ধরেন শি ইজ মিসিং ইন দ্য পিকচার, হয় না? শি ইজ মিসিং ফ্রম দ্য পিকচার, আপনার ছবি নাই, আমরা কি বলবো? শি ইজ মিসিং ফ্রম দ্য পিকচার, রাইট? এখানে দেখেন একটু সাহিত্যিক ভাবে লিখছে, মিসিং ফ্রম দ্য পিকচার ইজ রয় অরবিনসন, একটু সাহিত্যিক কথা। যেমন আমরা বলি না নরমালি আমি স্কুলে যাচ্ছি, তো এটা একটু সাহিত্যিক ভাষায় লিখছে, যাচ্ছি আমি স্কুলে। আপনি বুঝতে পারছেন? একটু উল্টাই দিচ্ছে। এখানে লিখতে পারতো রয় অরবিনসন ইজ মিসিং ফ্রম দ্য পিকচার, লিখছে কি মিসিং ফ্রম দ্য পিকচার ইজ রয় অরবিনসন। একটু সাহিত্যিক ভাবে লিখছে। যত পড়বে তত জিনিসগুলো ধরতে পারবেন। ওকে, এখন এক্সট্রা ইনফরমেশন কেমনে দিচ্ছে? রয় অরবিনসন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দুটো কমা দিয়া, এ গ্রেটার natural singer than Louis লুইসের থেকে অনেক বেশি ন্যাচারাল সিঙ্গার রয় অরবিনসন। extension পার্কিনসন অর ক্যাশ। cash then ওকে ঠিক আছে,
একটু ক্লিয়ার ম্যাডাম আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, আর 5 মিনিট পড়াবো, এরপর আমরা ইয়া করে ফেলবো। Priestley, Cash, Perkins, and Lewis instinctively understood Philip's ambition and believed in it. Orbison wasn't inspired by the goal and only ever achieved one hit with the Sun label. The value of it matters, says Caldini. Extra information. এটা বাদ দেন। The value of it matters, Caldini বলতেছে। The value of it matters because, তো একটুক বাদ দিয়া আপনি জাস্ট হচ্ছে এটার পরে কি লেখা আছে? The value of it matters because, the value of it matters because innovation is extra information in part, আংশিকভাবে এটাও বাদ দেন। হ্যাঁ, ডাইরেক্ট এই প্রসেস অফ Value of it matters because innovation is a এটাও তো process বাদ of দেওয়া change. যায়। না কেমনে বাদ দিবেন? is a process of change. Value of it matters কারণ because innovation is a process of change, হ্যাঁ, and under that pressure we as a species as a species হিসাবে behave differently. অর্থাৎ আপনারা এক্সট্রা ইনফরমেশন আর মডিফায়ার যদি ভালো পারেন, রিডিংটা আপনাদের জন্য ইজি হবে। আপনারা নেক্সট আইএলটিএস এর বইগুলো থেকে, আইএলটিএস এর বই কত থেকে কত পর্যন্ত আছে এখন? 7 থেকে 18 আছে। ধরেন 7 থেকে 18, 7, 8, 9, 10 আছে না? হ্যাঁ জি প্যাসেজগুলো খালি পড়েন, সলভ করেন না। আচ্ছা, আপনাদের কাছে রিকোয়েস্ট, সলভ এখনই করেন না। আপনারা আচ্ছা। প্যাসেজগুলো পড়া আপনারা বের করার চেষ্টা করেন মডিফায়ার কোনগুলা। 2 ধরনের মডিফায়ার শেখানো হচ্ছে, তাই না? হ্যাঁ। আইএনজি আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, Past তাই না? আর কমা থাকলে এক নিয়ম, কমা না থাকলে আরেক নিয়ম। আরেক কিন্তু এটা নিয়ম। শিখছেন। আর কি শিখছেন? এক্সট্রা ইনফরমেশন গুলো আইএলটিএস কিভাবে ইনক্লুড করে, হ্যাঁ, এটাকে ব্রেকেট, কমা, হাইফেন, কমা, হাইফেন, কোলন। তারপর আরেকটা কি জিনিস শিখছেন একটু নোট করেন। সাবজেক্টের সাথে মানে একটা ভার্ব লেখা, এটা সাবজেক্টটা খুঁজে পাইতেছি না, এটা বের করার উদ্দেশ্য, এটা আমাদেরকে বের করতে হবে। একটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, এটা সাবজেক্টটা সাবজেক্টটা এটা আইএলটিএস চালাকি করে লুকায় রাখে, বুঝতে পারছেন? তো হ্যাঁ, আমাদের ওই সাবজেক্টটা বের করতে হবে, একটা ভার্বের এগেইনস্টে কোন সাবজেক্ট আছে, তাহলে তো আমরা বুঝবো যে আসলে কোন সাবজেক্টের কথা বলতেছে। তাহলে 3টা জিনিস রিডিং এর জন্য ইমপ্রুভ করতে হবে। ভার্ব, এই যে সাবজেক্ট খুঁজে বের করতে, মডিফায়ার মডিফায়ার দেন সাবজেক্ট মডিফায়ার যদি পাইও, আমাদের মডিফায়ারটা আমরা মনে মনে কি করে নিব? দ্যাট হুইচ হু দিয়া কমপ্লেক্স বানায় ফেলবো। বানিয়ে নিব। তাহলে কি হলো? মডিফায়ারটা আমাদের কাছে ইজি হয়ে যাবে না? জি ভাইয়া। এই তো যা এতক্ষণ বললাম এগুলো জাস্ট করতে থাকেন নেক্সট ক্লাস পর্যন্ত। ওকে ভাইয়া। আমি নেক্সট ক্লাসে আবার দেখবো যে এখন আপনাদের অবস্থা কি। আমরা একটা আর্টিকেল একসাথে পড়বো, তখন আপনারা আমাকে বলবেন ভাইয়া এখানে একটা মডিফায়ার কমার কারণে এই উত্তর হয়েছে এবং এটাকে কমপ্লেক্সে রূপান্তরিত করলে এরকম, তারপরে এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এরপরে কি এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা। পারবেন নেক্সট ক্লাসে? জি ভাই ইনশাআল্লাহ। আর এটা তো ক্লাস রেকর্ড হইতেই আছে। এই ক্লাস রেকর্ডিংটা হচ্ছে রিডিং এর জন্য একটা মাস্টারপিস, যেটা রেকর্ড রেকর্ডটা কি কালকে পাবো? মানে কালকে রাত? রেকর্ডটা ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন। কালকে আমি ঘুম থেকে ওঠার পরে আপনার কালকে একটা কাজ করবেন, আপনারা তো ক্লাস ছাড়া যোগাযোগই করেন না, আপনারা ক্লাস ছাড়াও মেসেজ পাঠাবেন যে ভাই বুঝতেছি না কি করব। আমার বেশিরভাগ স্টুডেন্টরা এটাই করে, যে সারাদিন টাচে থাকে, ভাই বুঝতে পারতেছি না, স্ক্রিনশট তুলে পাঠায় ভাই এটার অর্থটা কি বুঝতে পারছেন। আমি এগুলো রিপ্লাই দিই আমি যখন ফ্রি থাকি। তো ক্লাস ছাড়া আপনারা যোগাযোগ রাখবেন। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। মানে আমি অবশ্যই প্রফেশনালি পড়াচ্ছি, বাট হচ্ছে আমার আপনাদের এই কোর্সের মধ্যে এই জিনিসটা ইনক্লুডেড, যে জি ভাইয়া, আপনারা বুঝতে নিয়মিত পেরেছি। হোয়াটসঅ্যাপে হচ্ছে জিনিসগুলো পাঠাতে থাকবেন যে ভাই বুঝি নাই কি করব না করব, ইউনো। কিন্তু উল্টা পাল্টা করলে হবে না, যে রাইটিং নিয়ে কথা বলতেছেন কিন্তু আমি পড়াইতেছি হচ্ছে রিডিং, এটা হলে হবে না। যেটা যে টপিক নিয়ে থাকবেন তখন ওইটা নিয়ে হচ্ছে আমি যে অ্যাসাইনমেন্টস গুলো বাসায় করতে হবে এগুলো রিলেটেড হচ্ছে কোশ্চেন্স গুলো করতে থাকবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আজকে এতটুকুই। ক্লাসটা কেমন ছিল? কঠিন তো অবশ্যই ছিল, একটু হ্যাঁ, কঠিন না, মানে কঠিন না বলবেন যে নতুন ছিল, নতুন সবকিছুই হ্যাঁ। কঠিন লাগে, তাই তো? জি ভাইয়া। আবার এটা যখন অনেক অভ্যস্ত হয়ে যাবেন, ভিডিওটা বারবার দেখবেন, তখন দেখবেন যে আপনারা যখন এটাতে মাস্টার হয়ে যাবেন, যে আমি বুঝি মডিফায়ার, বুঝি কমাটা, বুঝতেছি এক্সট্রা ইনফরমেশন আইএলটিএস কিভাবে ইউজ করতেছে, তখন দেখবেন যে রিডিং এর অর্থটা বুঝতে আপনার অনেক অনেক ইজি হবে। কারণ কি আইএলটিএস রিডিং এ ভোকাবুলারির অনেক বেশি দরকার নাই, খেয়াল রাখবেন বেসিক ভোকাবুলারি হইলেই হয়। মেইন কথা হচ্ছে যে গ্রামারটা যদি ক্লিয়ারলি বুঝেন তাইলে একটা একটা অর্থ দাঁড় করায় ফেলতে পারবেন, জি ভাইয়া। যে আপনারা অর্থটা দাঁড় করায় ফেলতে পারেন। অর্থটা দাঁড় করানো ইম্পর্টেন্ট। অর্থ দাঁড় করাইতে হলে অবশ্যই এই মডিফায়ার
হ্যাঁ বুঝে মডিফায়ারের গেলাম। এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ ভেরি গুড সেশন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ।